নমস্কার। বঙ্গনাট্য কথার চতুর্থ পর্বে আপনাদের জানাই স্বাগত। আমাদের এই অনুষ্ঠান আহ, দেখতে দেখতে 4টে সপ্তাহ আমরা পার করে চলে এলাম, এবং এই 4টে সপ্তাহে আজকে যারা আছেন তাদের সঙ্গে আমরা পরিচয় করব। তার আগে চলে যাই আমাদের শুরুর শীর্ষ সঙ্গীতে বা কাস্টিকে। বারবার থিয়েটারে ঝরঝর হেরে গিয়ে উঠে দাঁড়ায় ঝরঝর দিবারাত্রির কপলে খে ঝরঝর সেমিনারে নাট্যমেলায় ঝরঝর। আহ এখনো পর্যন্ত কোনো ভিউ আসেনি। আমরা চলে যাব আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করতে। তার আগে আমরা একটুখানি আমাদের বিভিন্ন যে প্রোফাইল গুলো রয়েছে, যারা গেস্ট আছেন তারাও তাদের প্রোফাইল থেকে সেগুলো শেয়ার করে নিই। ততক্ষণে কয়েকজন চলেও আসবেন। আমরা একটু শেয়ার করে নিই, তারপরে চলে আসছি আপনাদের সাথে কথা বলতে। আমরা আহ, পরিচয় করাবো আমাদের গেস্টদের সঙ্গে, আমাদের অতিথিদের সাথে। আচ্ছা, কয়েকজন যখন চলে হ্যাঁ, রাকেশ শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শোনা আমি তো রুদ্রের কথা শুনতে পাচ্ছি না কিছু। আমিও রুদ্রর কথা কিছু শুনতে পাচ্ছি না। হুম, মানে রুদ্র কি আছে আদৌ, আমি সেটাও বুঝতে পারছি না। তুমি আর সেই। আমি, আমাকে স্ক্রিনে দেখা যাচ্ছে। না, এই রুদ্র বোধহয় সমস্যা হচ্ছিল, এসছে রুদ্র। হুম, হুম, আহ, হুম। আমি একটুখানি আমার নেটে সমস্যা হয়ে গেছিল মনে হয়, কোনো কারণে আমার এখানে একটু প্রবলেম হচ্ছে নেটে। তো শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবারে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আহ, আমাদের সঙ্গে রয়েছেন দমদম শব্দমুগ্ধের পরিচালক প্রতিষ্ঠাতা শ্রী রাকেশ ঘোষ মহাশয়, এবং আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার। আহ, আহ, আমাদের সঙ্গে রয়েছেন মহিষাদল শিল্প প্রকৃতির পরিচালক প্রতিষ্ঠাতা শ্রী সুরজিৎ সিনহা মহাশয়। আমি নমস্কার। সুরজিৎ দা এবং রাকেশ দা দুজনে। আমি সুরজিৎ। আমার নেটে একটু এখানে কোনো কারণে একটা সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না, মানে কোনো কারণে একটা সমস্যা দেখা দিয়েছে, স্ক্রিনেও একটা সমস্যা হচ্ছে। উম সুরজিৎ দা এবং রাকেশ দা, আমি দুজনের কাছেই প্রশ্ন করবো যে আহ, তোমাদের কাছে প্রশ্ন থাকবে আমার যে আহ, তোমাদের থিয়েটারের যে জার্নিটা শুরু হলো, একদম শুরু মানে ছোট্ট করে যদি একটু দুজনের কাছে জানতে চাই, প্রথমে সুরজিৎ দার কাছে। সুরজিৎ দা, তোমার থিয়েটারের শুরুটা নিয়ে যদি একটু বলা শুরু করো। হ্যাঁ, শুরু একদম ছোটবেলা থেকেই স্কুলে পড়ার সময়, ক্লাস 8-9-এ পড়ার সময় স্কুলের নাটকে অভিনয় দিয়ে শুরু। তারপরে অভিনয় করব বা থিয়েটার করব ভাবতামই না, ভাবিওনি কখনো। মূলত ছবি আঁকতাম, আবৃত্তি করতাম, তারপরে বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আহ, মাধ্যমিক দেওয়ার একটু আগে থেকেই বলে মনে হলো যে না, থিয়েটারটা যদি করা যায় দেখি করে। তো কিছুজন বন্ধু মিলে আমরা নীরব মিত্রের পাওনা গন্ডা নাটক দিয়ে শুরু করি।
তো সেই যে শুরু, তখন ভুলভাল শুরু, সমস্ত কিছুই ভুল। ওই ভুল করতে 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 তারপরে সেই যে নেটের শুরু, মনে সেটা হয় সারা বিরতিহীন পশ্চিমবঙ্গে আজকে ভাবে সমস্যা। থিয়েটারের সাথে হুম, হুম, হুম। শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, মাঝখানে শোনা একটু যাচ্ছে? আটকে গেছিল। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই রকম একটা জায়গা থেকে মনে হচ্ছিল যে এই শেখাটাকে বাড়াতে হবে। থিয়েটারটা যদি করতে চাই তো ঠিকঠাক ভাবে না শিখলে বোধ হয় বা থিয়েটারটা ঠিকভাবে করা যাবে না। তো রুদ্র, সেইটা ভেবেই ফিডব্যাক আসছে, একটা রবীন্দ্রভারতী। মাইক্রোফোন অফ কর। মানে সুরজিতের মাইক্রোফোনের সঙ্গে আর একটা মাইক্রোফোন খোলা থাকলে ফিডব্যাক আসছে। ঠিক। হ্যাঁ, সুরজিৎ কন্টিনিউ করো। হুম, শোনা যাচ্ছে তো আগে? হ্যাঁ, যেটা বলছিলাম যে তখন স্কুলে পড়ার সময় থিয়েটারে অভিনয় করা, স্কুলের নাটকে অভিনয় করা, আর পাশাপাশি করতে করতে যখন ভাবলাম যে থিয়েটারটাই করবো বলে ঠিক করলাম, তখন ভাবলাম যে এই সমস্তটা জানতে হবে, শিখতে হবে। তা না হলে অন্ধের মতন হাতড়ে বেরিয়ে পারবো না বিশ্ববিদ্যালয়টাতে। তো সেইটা তাগিদ থেকেই নাটক দেখার আগ্রহ বাড়লো, নাটক পড়ার আগ্রহ বাড়লো, এবং সে সময় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে ভর্তি হলাম। এবং তারপর থেকেই তো মানে থিয়েটার ছাড়া আর কিছুই নেই। 24 ঘন্টা থিয়েটার, 365 দিনের থিয়েটার, থিয়েটারই সেইভাবেই চলে যাচ্ছে। রুদ্ররও বোধহয় নেটওয়ার্কের সমস্যা। রাকেশ দার কাছেও আমার একই প্রশ্ন থাকবে যে রাকেশ দা, আমরা যদিও আগের বছর সুরজিৎ দাকে পাইনি আমাদের ওয়েবিনারে, কিন্তু তোমাকে পেয়েছিলাম, এবং তখন ওয়েবিনারের শুরুতেই একটা তোমার পরিচয় দিয়েছিলাম, যখন তোমার সম্পর্কে অনেকটা কথাই তখন বলেছিলাম। কিন্তু সেই ওয়েবিনার যারা শুনেছিলেন তাদের বাইরেও হয়তো আজকে অনেকে শুনবেন। এবং আমাদের এই এই অনুষ্ঠানগুলোতে একটা মজা আছে, যখন চলে তখন হয়তো অনেকে দেখতে পান না, কিন্তু বা দেখার সময় পান না, কিন্তু পরে পরে অনেকেই সেগুলো দেখেন। আমরা ইউটিউবেও সেগুলোকে আপলোড করে দিই। রাকেশ দা, তোমার শুরুটা তোমার মুখেই যদি একটুখানি শুনি। আমাদের সব মধ্যবিত্ত বাঙালি ছেলের গল্পগুলো একই, মানে এর মধ্যে কোনো নেই। সুরজিতের গল্পটাই আমার ক্ষেত্রে একই গল্প, ওই স্কুল, কলেজ, পাড়া, বন্ধুদের, মানে স্কুল জীবনে নাটকের শুরু, ওই সবার যেরকম হয়, গ্রীষ্মের ছুটিতে, পুজোর ছুটিতে নাটকের হয় স্কুলেতে, সেভাবেই শুরু হয়। আমার একটাই খালি মজার ব্যাপার ছিল, আমি যেহেতু রহরা রামকৃষ্ণ মিশনে পড়তাম, রামকৃষ্ণ মিশনের নাট্য চর্চাটা খুব সক্রিয়ভাবে হয় আর কি। মানে যেহেতু শ্রীরামকৃষ্ণদেব নিজের থিয়েটার ভালোবাসতেন, সেই জন্য তার প্রতিষ্ঠানগুলো, রামকৃষ্ণ নামাঙ্কিত প্রতিষ্ঠানগুলো থিয়েটারকে খুব গুরুত্ব দেয় এই পড়াশোনার সঙ্গে সঙ্গে করা নিয়ে। তো আমাদের রামকৃষ্ণ মিশনের যে রহরা আশ্রমে এই থিয়েটার হতো, এবং খুব সক্রিয়ভাবে, এবং আমরা যেরকম এখন কলসো করি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, মিশনেরও ওরকম একটা নাটকের টিম ছিল, যারা মিশনের বিভিন্ন জায়গাতে, যেমন আটপুর কেন্দ্রে বা পুরুলিয়া বা নরেন্দ্রপুরে বিভিন্ন জায়গায়, বেলুড় মঠে গিয়ে গিয়ে আমরা অভিনয় করতাম। এটাকে আমরা মজা করে বলতাম আশ্রম অপেরা। এবং সেগুলোর নাটকগুলো সবই ভক্তিমূলকই ছিল। সারথী শ্রীকৃষ্ণ, কুশধ্বজ, ভক্ত প্রহ্লাদ, এই ধরনের। তো এইগুলো করতে করতে যেটা হয়, আস্তে আস্তে আমার মানে মুখে রং মাখার প্রতি, মঞ্চের লাল নীল আলোর প্রতি, সব থেকে বড় কথা সামনের কালো কালো মাথাগুলোর প্রতি, হাততালির প্রতি একটা আকর্ষণ জন্মে। এবং সেই আকর্ষণটাই পরবর্তীকালে কন্টিনিউ করে, যখন আমি কলেজে পড়ছি বা ইউনিভার্সিটিতে পড়ছি, বন্ধু বান্ধবদেরকে নিয়ে পাড়ায় দল তৈরি। মানে চারটে বাঙালি এক জায়গায় হলেই একটা নাটকের দল তৈরি হয়, এবং সেখানে যখনই 5 নম্বর ব্যক্তি আসে তখনই সেই দল ভাঙে, এবং ভেঙে গিয়ে আর একটা দল তৈরি হয়। এটা আমাদের সকলের জানা বিষয়। তো আমরা সেভাবেই দল তৈরি করেছি, সেই একদম। দল ভেঙেছে, এবং সেই দল ভেঙে আরো অন্য দল তৈরি হয়েছে। সেটাই ছিল। কিন্তু ওই যেটা খুব গুরুত্বপূর্ণ কথা সুরজিৎ বলল, প্রথাগত শিক্ষা। আমি যেহেতু একেবারেই সাহিত্যের ছাত্র, তো আমি ইউনিভার্সিটিতে সাহিত্য নিয়ে পড়তে গেলাম, ফলত আমার প্রথাগত শিক্ষাটা হয়নি, যেটা আমি পরবর্তীকালে নীলকণ্ঠ সেনগুপ্ত, রমাপ্রসাদ বণিক বা মনোজ মিত্র, এদের কাছ থেকে এই ওয়ার্কশপ করতে করতে এই প্রথাগত শিক্ষা কিছুটা অর্জন করলাম। বাকিটা একেবারেই হাতে কলমে কাজ করতে করতে তখন আমি হাওড়া দান দিকে অভিনয় করি। তো যা হয় আমাদের
মধ্যবিত্ত বাঙালি এই গ্রুপ থিয়েটারের মধ্যে সেই দল ভাঙে এবং বেরিয়ে আসি, নিজের দল তৈরি করি 2006-এ দমদম শব্দমূর্খ নাট্যকেন্দ্র। তারপর থেকে এখন কাজ চলছে। এগুলোর মধ্যে আমার মনে হয় না ও, নতুন কোনো যোগ দেবার পয়েন্ট অ্যাজ সাচ কিছু নেই। রাদার আমরা কাদের কাছে কাজ করেছি, কাদের কাছ থেকে কতটুকু কি শিখে নিতে পেরেছি, সেইটুকু ছাড়া বাকি সব গল্পগুলো একই। না ঠিক আছে, কিন্তু আচ্ছা তোমাদের বলি যে আমি তোমাদের দুজনকেই হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিয়েছি লিঙ্কটা, মানে তখন নেটের সমস্যা হচ্ছিল। তোমরা যদি চাও তো তোমাদের প্রোফাইলে ওটা শেয়ার করে দিতে পারো, একটু দেখে নাও। তোমরা যদি চাও তো একটু শেয়ার করে ফিরে আসতে পারো। আমি ততক্ষণ একটু দর্শকের সাথে তাহলে কথা বলছি, যদি চাও ফোন থেকে একটু শেয়ার করে নাও। আহ, আমরা আজকে যে আলোচনা করছি, দুজন মানুষ, এমন মানুষ রয়েছেন, একজন পূর্ব মেদিনীপুরের মানুষ এবং আরেকজন রয়েছেন কলকাতার মানুষ। ফলত এই যে দুই জায়গা, মানে কালীন যে একটি দ্বন্দ্ব, একটি কাঁটাতার, বা যে কাঁটাটা দেখতে পাওয়া যায় না কিন্তু কিছু মানুষের তৈরি করা বা কিছু মানুষের চিন্তায় সেটি হতে পারে আহ আমাদের কলকাতার মানুষদের চিন্তা বা কলকাতার মানুষদের চিন্তা, এইসব নিয়ে তো কথা থাকবেই, এইসব নিয়ে তো আমরা কথা বলবোই। তবে রাকেশ দা, তোমাকেই আবার সুরজিতের টপ হয়েছে যখন, রাকেশ দাকেই জিজ্ঞাসা করি। রাকেশ দা, তোমার তুমি তো বললে থিয়েটারে কেন এসেছিলে, এবার থিয়েটারে কিভাবে এসেছিলে? আহ, তুমি তো চলচ্চিত্র জগতের সঙ্গেও যুক্ত, তুমি সিরিয়াল জগতের সঙ্গেও যুক্ত, তোমার বেশ কিছু অভিনয় আমরা দেখেছি, উৎকৃষ্ট অভিনয় আমরা দেখেছি। যদিও আমার সিরিয়াল দেখা খুব একটা হয় না, কিন্তু যখন ওই কাছের বন্ধুরা বা কাছের দাদারা বা ভাইয়েরা যখন কোনো কাজ করে তখন লোভটা সামলাতে পারি না। মানে তাকে দেখার জন্যই হয়তো দেখে ফেলি। এবং তোমার এই যে শেষ যে কাজটা টিভিতে আমি দেখেছিলাম, সেটা সম্ভবত গিরিশ ঘোষ কেন্দ্রিক, একটি বিনোদিনী কেন্দ্রিক। সুতরাং যেহেতু থিয়েটার নিয়ে গল্প, সেহেতু দেখতে তো হবেই। আমি সেদিনকে একজনের বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে ওই মা শারদা বলে একটি সিরিয়াল চলছিল, তাতেও গিরিশ ঘোষকে দেখানো হচ্ছিল। তো আমি আমি জানি না তুমি আকার সাথে ওই কাজটার সাথে যুক্ত ছিলে কিনা। তো এই যে সকল কাজগুলো করেছো, তুমি তাহলে ওই দিকেই চলে যেতে তো পারতে। মানে তুমি তুমি থিয়েটারটা কেন করলে, মানে এই প্রশ্নটা এই কারণেই, কারণ তোমার কাছে তো প্রলোভন প্রচুর ছিলই। তুমি তাহলে থিয়েটারটা নিয়ে থাকলে কেন, বা থিয়েটারটা বেছে নিলে কেন? না, বারবার আমি এটা বলি, আমার এই থিয়েটার করারই ইচ্ছা। আহ, আমরা অনেকেই থিয়েটারের সঙ্গে অনেক কিছু করি। হ্যাঁ, মানে যেমন ধরো, কেউ টিউশন করে, কেউ চাকরি করে, বিভিন্ন রকম পেশায় যুক্ত থাকে। কারণ খুব সত্যি কথা বলতে কি, শুধু থিয়েটার করে তো পেট ভরে না, মন ভরলেও পেট ভরে না। এটাকে মেনে নিতেই হবে আমাদের। এবং আমরা সেই গ্রান্ট প্রত্যাশী হয়ে থিয়েটার করি, এবং করতে করতে গুলিয়েও যায় আমাদের থিয়েটারের জন্য গ্রান্ট না গ্রান্টের জন্য থিয়েটার। এটা একটা বড় সমস্যা দাঁড়ায়। এবং সেখানে দাঁড়িয়ে আমার যেটা হয়েছে, আমি একেবারেই সিরিয়ালটা করতে যাই, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা জানে। আমি তখনই সিরিয়াল পাড়ায় ঘুরঘুর করি যখন আমার থিয়েটারের পকেটে পয়সা থাকে, যখন আমাকে নতুন নতুন প্রোডাকশন তৈরি করতে হবে, বা আমার থিয়েটারের টাকা দরকার, বা আমার যাপনের জন্য, খাওয়া দাওয়ার জন্য টাকা দরকার, যেটা আমার থিয়েটার থেকে আসছে না, আমি তখনই সিরিয়াল করতে যাই। বরং তুমি যে কথাটা বললে, আমি তার উল্টো কথাতে যাব রুদ্র, যে তুমি কেন সিরিয়ালটাতেই থেকে গেলে না, কেন তুমি থিয়েটারে এলে? আমি বরং উল্টোটাই বলবো, আমি কেন থিয়েটারেই থেকে গেলাম না, কেন সিরিয়াল করতে গেলাম? আমাকে যদি আমার থিয়েটার আজকে দায়িত্ব নেয় যে আমাকে যেতে হবে না অন্য কোনো জায়গায়, আমি সত্যিই যাব না। আমার থেকে বেশি খুশি কেউ হবে না। এটা আমার মতন আরো অনেক আছে। আমি একটা শ্রেণীতে পড়ি আর কি, আমি এরকম দেখেছি সিরিয়াল পাড়াতে। তারা সকলেই সিরিয়াল করতে এসেছেন বা সিনেমা করছেন বা অন্য মিডিয়া। আমি কিন্তু ছোট করে কোনো কিছু কথা বলছি না। আমার যে সিরিয়াল করতে ভালো লাগে না, লিখতে ভালো লাগে না এমন নয়, আমার বেশ ভালো লাগে। একদম কিচেন পলিটিক্স এর শাশুড়ি বউয়ের কুটকাচালি লিখতেও আমার ভালো লাগে। হ্যাঁ, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি আমি থিয়েটার করে শুধু খেতে পেতাম, আমি তাহলে ওই কাজটা করতে যেতাম। সুরজিৎ দা, তোমার ক্ষেত্রে তো তুমি পূর্ব মেদিনীপুরের মানুষ। হুম। আমি বারবার করে পূর্ব মেদিনীপুর কথাটা বলছি। হ্যাঁ, কারণ তুমি পূর্ব মেদিনীপুরেরই মানুষ, তাই জন্য। হ্যাঁ, মানে কলকাতা কেন্দ্রিক অনেকেই আমি কলকাতায় থিয়েটার করি, এটা যা বলতে গর্বিত হয়। তোমার কি পূর্ব মেদিনীপুরে থিয়েটার করি এই কথাটা বলতে তোমার গর্ব হয়? একদমই, সে তো হবে। নিজের জায়গা, নিজের রুট, সেটা তো থাকতেই হবে, গর্ব হওয়ারই কথা। তবে থিয়েটার কলকাতা জেলা, মফস্বল, এটার কোনো মানে ভেদ করে কোনো লাভ নেই।
কারণ আমাদেরকে সারা ভারতবর্ষ জুড়ে ঘুরে বেড়াতে হয়, সারা ভারতবর্ষ জুড়ে আমরা সবাই অভিনয় করি। সেখানকার মানুষদের তাদের একরকম ভাবনা থিয়েটারে, তারা তাদের মতন করে করেন, আমি আমার মতন করে করি, হাওড়ায় হাওড়ার মতন করে করে, কলকাতা কলকাতার মতন করে করে। কিন্তু জেলার থিয়েটার, প্রচুর জেলায় থিয়েটার হচ্ছে, কলকাতাতে থিয়েটার হচ্ছে, জেলা থেকে আমরা গিয়ে কলকাতায় বিভিন্ন দলে অভিনয় করছি, বিভিন্ন জেলা থেকে মানুষ গিয়ে কলকাতায় অভিনয় করছেন। তো আমার মনে হয় জেলা কলকাতা এরকম করে ভাগাভাগি করে দেওয়ার কোনো মানে নেই। থিয়েটারের ব্যাপ্তিটা অনেক বড়, সার্বজনীন, সেই জায়গা থেকে আহ আমরা গর্বিত। আর জেলাতে কাজ করার একটা অন্যরকম যেমন সুবিধে আছে, অসুবিধেও আছে। জেলাতে কাজ করলে আমরা খুব যেভাবে দলটাকে আমরা চালাই, দলটাকে তৈরি করি, দলের নিজস্ব ছেলে মেয়ে থাকে যারা প্রচন্ড ডেডিকেটেড, যারা নিজেরা আলো করে, যারা নিজেরা মিউজিক করে, যারা নিজেরা সেট বানায়। আবার অন্য ক্ষেত্রে দেখা যায় যে সেটা আবার অসুবিধেও হয়, যে একজন ভালো আলোক শিল্পী তিনি যদি আমার একটা ডিজাইন করেন, সেটা আরেকটু হয়তো অন্যরকম হয়। আবার ভালো মিউজিক যিনি করেন তিনি যদি সেটাকে ডিজাইন করে দেন, সেটা আরেক রকম হয়। তো ভালো মন্দ মিশিয়ে, তবে আমার মনে হয় যে জেলাতে যেভাবে কাজ হয়, জেলার নাট্য দলগুলি যেভাবে কাজ করেন, আহ, যে রেগুলার দল বসা, দলে রেগুলার চর্চা হওয়া, প্রত্যেকটা থিয়েটারের যে মুভমেন্ট, ব্যালেন্স, মাইম, পাপেট ইত্যাদি যে চর্চা, সেটা জেলাতে যখন নিয়মিত ভাবে হয়, যেটা প্রোডাকশন ওরিয়েন্টেড নয়, যে একটা প্রোডাকশন নামলো, তার 2 মাস আগে রিহার্সাল শুরু হলো, একটা প্রোডাকশন নামে গেল, তার শো হলো, সেটা একরকম। নিশ্চয়ই সেটাও হয় আর হওয়া দরকারও। আবার জেলার ক্ষেত্রে কিন্তু একেবারে নতুন ছেলে মেয়ে যারা অভিনয় আসতে আগ্রহী, থিয়েটারে আগ্রহী, তারা সেই স্পেসটা পাচ্ছে, স্কোপটা পাচ্ছে, যার ফলে একে অপরের পরিপূরক। মানে জেলা কলকাতা আলাদা করে আমার কাছে অন্য কিছু না। থিয়েটারের যা ব্যাপ্তি, সারা ভারতবর্ষ জুড়ে থিয়েটার, বিশ্ব থিয়েটারও একই আমার কাছে। কোথাও কি এটা মনে হয় সুরজিৎ দা, যে বা রাকেশ দা, দুজনকেই আমি প্রশ্নটা করছি, যে মানে যেহেতু বঙ্গনাট্য কথা, আমরা কিছু প্রিয় অপ্রিয় দুটো কথাই থাকবে, কেননা মন খুশির জন্য কথা বলে লাভ নেই। এবং রাকেশ দাদের জাহান্নামের সমাচারে রাকেশ দা নিজেকে বলে যে কি কাঠি, আহ, কি বলো রাকেশ দা, তুমি বলো, ওই কাঠি বাবা। হ্যাঁ, কাঠি বাবা। কাঠি বাবা। বাবা তো কাঠীশ্বর। কাঠি বাবা হবো না, বাবা বাবা কাঠীশ্বর। হ্যাঁ, কাঠেশ্বর। কাঠীশ্বরের মানেই। হ্যাঁ, তো এবারে না আমি না এইভাবে অ্যাকচুয়ালি অতটা রুদ্র, আমি আমি একটা কড়াকড়ি কথা প্রশ্ন বলছি। করবো না। না রাকেশ দা, আম- আমি বলি তো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সুরজিৎটা যে কথাটা বললো সেটা ভালোবাসার কথা, সব ঠিক আছে, কিন্তু এটা তো অনেক সময় দেখতে পাওয়া যায় যে আহ জেলা এবং কলকাতার মধ্যে, আমি বলছি বিভাজন নেই, তুমি বলছো বিভাজন নেই, এবং আমরা বিশ্বাস করি বলেই আমরা কিন্তু এখানেই কাজটা করছি। কিন্তু যারা দলে অনেক সময় আসে বা অনেক ছেলে মেয়ে আছে যারা কলকাতায় যেতে পারলে যেন মোক্ষ লাভ হয়, এরকম একটি টেন্ডেন্সি থাকে। মানে আমি বলছি কলকাতার বাইরের দলগুলির ক্ষেত্রে। আবার কলকাতার বাইরের দলগুলির ক্ষেত্রে বা ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেকের একটা নিজে আগে থেকেই হেরে যাওয়ার ব্যাপার থাকে। আমি একটি লেখাতেও লিখেছিলাম, তোমরা তো পড়েছো, যে আর কতদিন কলকাতাকে ওয়াক ওভার দেওয়া হবে, মানে কলকাতার নামটি শুনলে পরে ভালো কাজ হবে। এবং রাকেশ দা এখানে রয়েছে, জানে, আমরা সবাই জানি কলকাতাতে প্রচুর খারাপ কাজ হয়, একেবারে ভালো কাজ হয়, একেবারে বাইরেও প্রচুর খারাপ কাজ হয়, ভালো কাজ হয়। আমরা সেটাতে না গিয়ে আমরা বিশ্বাস করে ফেলেছি যে মানে থিয়েটার যেহেতু লেবেদেব কলকাতায় শুরু করেছিলেন, আমরা কলকাতা কেন্দ্রিক হয়ে গেলাম। রাকেশ দা কি বলবে এবারে? রুদ্র, আমি তার আগে তোমায় একটা প্রশ্ন করি। স্বাধীনতার পর মানে আমাদের হীরক জয়ন্তী হয়ে গেছে, হ্যাঁ, মানে প্রায় 75 বছর তো হয়ে গেল। সুরজিৎ, তোমরা বলো তো, হুম 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 জেলা থেকে আমাদের পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রী দিতে পেরেছো? পেরেছো এতদিনে? আসেননি তো। মানে জেলাকে ডিপ্রাইভ করা বলো, বা জেলার কলকাতার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া বলো, এটা হয়নি। অথচ আমি যদি খুব স্ক্রুটিনি করে দেখি, কলকাতার নাটককে কিন্তু শাসন করছেন জেলার অভিনেতারা। তারা জেলা থেকে একদম। আসেন এবং আসবার পর তারা, কারণ তাদের মধ্যে, আমি এটা খুব আরো একটা মানে উদাহরণ দিচ্ছি, এটাকে শুধুমাত্রই উদাহরণ হিসেবে আজকের আলোচনাতে নেওয়া হবে। আমি নিজের যাপন দিয়ে দেখেছি, আমার পেরিফেরির মধ্যে আমি দেখেছি পূর্ববঙ্গের মানুষদের যে স্ট্রাগলিং পাওয়ারটা আছে, যে মেন্টালিটি আছে স্ট্রাগল করবার, পশ্চিমবঙ্গের মানুষদের কিন্তু সেটা নেই, কোনো না কোনো কারণে, জেনেটিক কারণেই নেই। ঠিক একই ব্যাপার একদম। জেলার
জেলার অভিনেতারা যেভাবে কলকাতায় এসে স্ট্রাগল করে অভিনয় করেন, বা একটি জেলার দল কলকাতায় এসে যেভাবে স্ট্রাগল করে অভিনয় করে, আমাদের কলকাতার নাট্য দলগুলোর সেই স্ট্রাগলিং পাওয়ারই নেই, মেন্টালিটিটাই তৈরি হয়নি। আমরা যখন জেলায় শো করতে যাই, আমাদের নাচন কুদন এবং উন্নাসিকতা দেখলে চমকে উঠতে হয়। তোমরা দুজনেই আমার দুপাশে দুই জেলা বসে রয়েছো, তোমরা প্রচুর ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করেছো এবং সেগুলোতে কলকাতার দলগুলোকে ডেকেছো। সেখানেতে গ্রিন রুমের আলো থেকে চাউমিন বা ফ্রাইড রাইসের বায়নাক্কা থেকে, বাথরুম থেকে, শোবার বিছানা থেকে অজস্র বায়নাক্কা তোমরা সামাল দিয়েছো। কেন দিয়েছো? এটা তোমরা দিয়েছো। তোমরাই তো সবার আগে কলকাতাকে মাথায় তুলে বসে আছো যে কলকাতা মানেই একটা রকম কই। আর আমার এখানে যখন তুমি শো করতে আসছো, তো আমি তোমার কাছে জেনে নিই তুমি কি করে একটা সুমোতে আসবে, তোমার 10 জনের একটা টিম, তাহলে আপনারা শোটা করেই বেরিয়ে যাবেন, আপনাদের হাতে আমি ডিনারটুকু তুলে দেবো। এই তো আমি তোমাদের সঙ্গে ব্যবহার করেছি। না না রাকেশ, তোমরা এক মিনিট। আমি তো তোমার তুমি তো কলকাতার, আমি তোমার ওখানে ফেস্টিভ্যালে গেছি, যে আতিথেয়তা, যে আন্তরিকতা সবার সঙ্গে মেলালে হবে না। সবাই সমান না না। না এখানে এখানে রাকেশ ঘোষ বা জেনারেল সুরজিৎ আলোচনায় নয় যাচ্ছি। কিন্তু। হ্যাঁ এক্স্যাক্টলি, শোনো, এটা জেনারেল আলোচনা। এটা আমি একটা জেনারেল আলোচনায় যাচ্ছি। হ্যাঁ, একদম আর একদম, হ্যাঁ। ঠিক। মানে আমি তো সে জেলায় গিয়ে অভিনয় করি, জেলার অভিনেতারা আসেন কলকাতায় অভিনয় করতে, আমি বর্ধমানে সাতকাহনিয়ায় গিয়ে কল্লোলের দলে অভিনয় করি। আমি মনে করি জেলার কাছ থেকে এখনো অনেক কিছু শেখার আছে। অ্যাটলিস্ট স্ট্রাগল কি করে করতে হয়, মানে কিভাবে প্রচন্ড গরমে প্রচন্ড বর্ষায় যেভাবে জেলার দলে আসে তারা। একটা জিনিসই শুধু আমার সঙ্গে জেলার, আমি মনে করি কলকাতা এবং জেলার যে বেসিক পার্থক্যটা রয়েছে, তাও সেটা সব জায়গাতে নেই। বহরমপুরে সেটা অনেকদিন আগেই তৈরি হয়ে গেছে, আরো কোথাও কোথাও তৈরি হয়েছে। যেটা হচ্ছে, আমরা যেমন পেশাদার অভিনেতা তৈরি করতে পেরেছি, তেমন জেলাতে যেটা হয়নি সেটা হলো পেশাদার দর্শক তৈরি হয়। মানে যে দর্শক টিকিট কেটে নাটক দেখতে আসবেন, এই মানসিকতাটা দর্শকের মধ্যে আমরা তৈরি করতে পারিনি। আমরা বারবার ওপেন টু অল করে দিয়েছি। আমরা কলকাতায় একটা কমপ্লিমেন্টারি দিতে 4 বার ভাবি, দেব না, আপনি ফিরে যাবেন, আমার ফাঁকা হলে শো হবে। এই যে জেদের মেন্টালিটিটা আমরা তৈরি করতে পেরেছি, আমি জেলায় কাজ করতে গিয়ে দেখেছি সেইটা নেই। তারা সবার আগে দর্শক চায়, এবং সেটা দর্শক আসছে, সুরজিৎ দর্শক দা, এসে নাটক দেখছে। সুরজিৎ দা, হ্যাঁ, সুরজিৎ দা, মানে কেন কেন হ্যাঁ হ্যাঁ। মানে রাকেশ দা যে কেন? না না আমার এখানে অভিজ্ঞতাটা আলাদা। আমরা যে ফেস্টিভ্যালটা করি তাতে রুদ্রও এসছে আর রাকেশও এসছে। রাকেশ আমাদের ইন্টিমেট স্পেসে এসছে, কিন্তু আমরা যে বড় ফেস্টিভ্যালটা করি আমরা মানে বিনে পয়সায় আমি কোনো সবটাই কিন্তু সুরজিৎ, আমি কিন্তু সবটাই, বা রুদ্র, আমি সবটাই জেনারেলাইজ করে বলছি। মানে আজকের এই আলোচনাতে যদি না না এমনটা নয়, একদমই একদম। মানে আমি ভার্সেস সুরজিৎ হয়ে যায়, তাহলে পুরো খেলাটাই না, উঠে না, যাবে, না, আমি সেটা জেলার নয়। হয়ে যাব, না, না, সুরজিৎ না, না, কলকাতা না, হয়ে যাবে। একদমই এটা একদম হবে না। না না আমরা সুরজিৎ আমরা কলকাতা, আমরা রুদ্রের ওই চক্রান্তে পা যতই দিচ্ছি না, রুদ্রের ওই চক্রান্তে পা দেবো না আমরা মোটেও। সুরজিৎ যতই পূর্ব আমি পূর্ব কোন মেদিনীপুর করুক, আমি কোন চক্রান্ত সুরজিৎ আমি পুরো কোন কলকাতা, চক্রান্ত বলছি আর না। আমি আমিও পুরো জেলা। আমিও জেনারেল ওয়েতেই এবং আমিও তাই বিশ্বাস করি রাকেশ দা। আমিও শুরুতেই বললাম যে একটা হীনমন্যতা কাজ করে কোথাও, যে আমি আমাকে কলকাতায় চলে যেতে হবে। আমি আমার জায়গাটাতে, আমি এরকম অনেক আমার বন্ধুরা রয়েছে যারা কলকাতাতে এই মুহূর্তে খুব ভালো থিয়েটারের, মানে তারা পরিচিত মুখ। হ্যাঁ, আমি তাদের আলাদা করে নাম করছি না, কারণ কার নাম করতে গিয়ে কার নাম বাদ পড়বে তখন ব্যাপারটা খারাপ লাগে। তাই জন্য আমি আলাদা করে নাম করছি না। মোটামুটি সবাইকে আমরা চিনি। এরকম প্রচুর জন আছেন যারা বিভিন্ন জেলা থেকে, মানে তুমি বহরমপুরের কথা বললে, বহরমপুর হতে পারে, সুরজিৎ দা মেদিনীপুরের হতে পারে, হ্যাঁ, বীরভূমের হতে পারে, এইরকম বিভিন্ন জেলা থেকে গিয়ে গিয়ে আরে নাম না আসানসোল হতে নেওয়ার পারে, কিছু নেই, এটা তো আমাদের একটা ফ্যামিলি। হ্যাঁ, আমি তিনটে না নাম একদমই পর না। নিচ্ছি। আমি বলছি গম্ভীরা, অনন্যা, অনির্বাণ কৈতন্যী, এই তিনজনই তো বীরভূমের জেলার ছেলে। তারা তো এখানে এসে দিব্যি কাজ করছে এবং একদম, একদম। দাপিয়ে কাজ করছে। কি করে সম্ভব হচ্ছে সেটা? হ্যাঁ, একদমই তাই। কিন্তু এই যে নামগুলো তুমি নিলে, বা এই ব্যতীত আরো অনেক নাম আছে যারা তারা কি তাদের জেলায় কাজ করলে পরে সেইখানটা কি সমৃদ্ধ হতো না? সুরজিৎ দা, এইখানে এই প্রশ্নটাই তোমার কাছে আমার ছিল, যে চলে আসছে অনেকে, ছেড়ে চলে আসছে, কি পাচ্ছে না বা কি পাওয়ার আশায় তারা চলে আসছে, তাদের নিজের জেলার প্রতি দায়টা না কোথায়? রাকেশ আমি যেটা, আলাদা করে, মানে হয়তো হ্যাঁ হয়তো এটা হতে পারে যে কোনো তাদের লজিক আছে, কিন্তু ধরো তুমি একটি পরিচালনা করছো কলকাতা থেকে অনেক দূরে থেকে, তোমার কি এই জিনিসগুলো এই সমস্যাগুলোর সম্মুখীন তোমাকে হতে হচ্ছে?
না না রুদ্র, এটাও সব ক্ষেত্রে একই ব্যাপার যে কেউ কেউ হয়তো যাচ্ছে, চলে যাচ্ছে, দল ছেড়ে চলে যাচ্ছে কলকাতা। কিন্তু আমাদের তো জেলা থিয়েটারের বেশ কিছু সমস্যা আছে, পরিকাঠামোগত সমস্যা আছে। এই যে রাকেশ যে বলছিল যে আমাদের হার্ড স্ট্রাগল, জেলা ছেলে মেয়েদের জেলা থিয়েটারকে প্রচুর কষ্ট করে থিয়েটারটা করতে হয়। তো 10 জন দলে থাকলে নিশ্চয়ই 10 জনই ওই স্ট্রাগল দীর্ঘদিন সহ্য করবে বা করতে পারবে, এটাও এমন নয়। একজন হয়তো সে অনেক, যেমন রাকেশ বলছিল যে থিয়েটারকে বাঁচানোর জন্য ওকে সিরিয়াল করতে হয়, তো এমনও হতে পারে সে যেতেই পারে, করতেই পারে। তার জন্য থিয়েটারও আটকে যাবে না, থিয়েটারের সংকটও তৈরি হবে, এটা আমার ব্যক্তিগত মত। আমি যদি আমি তো থিয়েটারটাই করবো, সেই জেলাতেই করি, কলকাতাতেই করি, যেখানেই করি। যেমন আমাদের দলেই, আমরা যেমন কলকাতার অন্য দলে গিয়ে কাজ করি, বীরভূম থেকে যেমন অনির্বাণ, অনির্বাণ আমার অনেকগুলো নাটকে অভিনয় করেছে, কলকাতা থেকে অনেকে আসে, বজবজ থেকে অনেকে আসে, তো বাইরের ছেলে মেয়েরাও আসে। তো সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। আমি যেটা মনে করছি যে আলটিমেট আমরা থিয়েটারটাই তো করছি, আসানসোলেও থিয়েটার হচ্ছে, আহ রাকেশও থিয়েটার করছে। থিয়েটার তো আমাদের একটা বৃহৎ, সর্ববৃহৎ ফ্যামিলি। এবার তার মধ্যে যদি এইভাবে ভাগ করে করে দেওয়া হয়, আমরা নিজেরাই ছোট হয়ে যাবো। আমার যেমন আমি অন্য কারো দলে গিয়ে কাজ করতেই পারি, বা কেউ অন্য কোনো দল থেকে। এবারে আমি যদি দলকে, যে সবাই মিলে সবসময় দলটাকে নিয়ে পড়ে থাকবে ভাববে, এমনটাও ভাবাটা খুব একটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় সেটা ভাবা সম্ভব না। আমার দল যেই না, স্ট্রাকচারে আছে, আর থেকে আরো বেটার স্ট্রাকচার তো সবাই চাইতেই পারে। হ্যাঁ, রুদ্র। মানে আমার মনে হয় যে যেটা হচ্ছে সুরজিৎ এবং আমার কথা থেকে যেটা উঠে আসছে মিত্র, আমরা দুজনেই যেটা বিশ্বাস করি, আমাদের বোধহয় বাংলা নাটক ভাবা উচিত। জেলার নাটক বা মফস্বলের নাটক বা শহরের নাটক, এই বিভাজনটা যদি আজকে করতে হয়, তাহলে আমি জেলার নাটকেরও রিসেন্টলি হাজার একটি একটা, লেখাতে হ্যাঁ, জেলার আমি নাটকেরও হাজার রিসেন্টলি একটা লেখাতে এই বিভাজন কথাটাই তৈরি হবে। লিখেছি। হ্যাঁ, এবং সেখানে কলকাতার নাটকেরও কিন্তু বিভাজন আছে। কলকাতার নাটকের মধ্যেও অনেক রকমের দল আছে, অনেক রকমের অভিনেতা অভিনেত্রী আছেন, অনেক রকমের ডিরেক্টর আছেন, হ্যাঁ, সেখানেও এই বিভাজন প্রশ্নটাই আছে। তোমার কাছে আমার, এই প্রশ্নটি তোমার কাছে যে আমরা অনেকে মনে করি যে কলকাতা মানেই একটি মানে খুব সুবিধার জায়গা, কিন্তু তোমার সাথে আমার আগেও কথা হয়েছে যে ওই আলো থাকলে অন্ধকার থাকবে, সাদা থাকলে কালো থাকবে। অনেকে তো সুবিধার জন্য বা নাম পাওয়ার জন্য বা অবশ্যই ওখানে মিডিয়ার হয়তো রিভিউ বা এগুলো অনেক বেশি ওখানে পাওয়া যায়। আমাদের এখানে যেটুকু হয় সেটুকু জেলার পাতাতেই সীমাবদ্ধ থেকে পাশের জেলা পর্যন্ত যায় না সেই খবরটা। তাহলে আমি জানতে চাইছি স্পেসিফিক ভাবে অসুবিধা কি কি আছে। মানে আমার সাথে একবার দেবাশিস দার মানে দেবাশিস দত্তদার একবার কথা হয়েছিল এবং আমাকে খুব পয়েন্ট করে করে বলেছিল যে রুদ্র দেখো, এই সমস্যাগুলো কিন্তু আবার আমরা ফেস করি যেগুলো আবার তোমরা ফেস করো না। আমি দেবাশিস দা কি বলেছিল সেটা দেবাশিস দার ব্যাপার, আমি তোমার কাছ থেকে আমি জিজ্ঞাসা করছি যে কলকাতায় কাজ করতে গিয়ে কি মনে হয় যে এটা আমি যদি রুদ্রর আসানসোলে থাকতাম বা সুরজিৎ দার মেদিনীপুরে থাকতাম, এই সমস্যাটা আমাকে ফেস করতে হতো না, অনেক স্মুথলি আমি হয়তো কাজটা এগিয়ে নিয়ে যেতে পারতাম। না, সমস্যাগুলো আমি কি এভাবে কলকাতায়? আমি কখনোই ওইভাবে ভাবি না। হ্যাঁ, যে মানে জেলায় গিয়ে আমার উপকার হবে বা, কারণ সেই ছোটবেলার যে কোনো রূপকথার গল্প পড়লেই দেখবে ওই চাঁদ মামা টাদ মামায় থাকতো যে যখনই কোনো বণিক ভাগ্যের অন্বেষণে পাড়ি দিচ্ছে, সে রাজধানীতে যাচ্ছে। সবাই রাজধানীর উদ্দেশ্যে, নগরের উদ্দেশ্যে রওনা হয় তারা, যখনই তার সে ভাগ্যের অন্বেষণে যায়। ক্যাপিটালের অনেক কিছু সুবিধে আছে একটা মূল শহরে, কারণ আজকে এখানে কাজ করলে যেটা হবে, কারণ আমার থিয়েটারের যারা গুণীজন, যারা আমরা যাদেরকে মানে বিশিষ্ট জন বলে মনে করি, তাদের নজরে পড়ার সম্ভাবনাটা কিন্তু কলকাতার থিয়েটারে কাজ করলেই। কারণ আজকে সুরজিতের একটা নাটক দেখতে কলকাতা থেকে বিশিষ্ট জনদের নিয়ে যেতে হবে সুরজিৎকে, অর্থ ব্যয় করে, বিপুল যে অর্থটা লাগবে তাদের থাকা খাওয়া ইত্যাদি। আমায় তো একাডেমিতে করলে সেটা করতে হবে না, আমার তো সেখানে তুলনামূলক অনেক কম খরচ আমি তাদেরকে নিয়ে আসতে পারবো, বা তারা এমনিই আসবে। এবং সেখানে এসে আমার দলে যে ছেলেটি কাজ করছে তার অভিনয় তিনি সহজে দেখতে পাচ্ছেন, ফলে সে অনেক দ্রুত বিশিষ্ট জনদের চোখের সামনে চলে এলো। তাছাড়া এই যে মিডিয়া, সেটা টেলিভিশন হোক ফিল্ম হোক, তারা থিয়েটার থেকেই ছেলে মেয়ে সংগ্রহ করে, এটা বহু প্রাচীন সময় থেকেই আমরা দেখছি, একদম প্রথম সময় থেকে। এবং তারা থিয়েটারের জন্যই ঘোরাফেরা করে, যে থিয়েটারের চত্বর থেকে তারা কি করে জানবে মহিষাদল শিল্পকৃতিতে একজন ভালো অভিনেতা বসে আছে বা আসানসোল চর্যাপদে একজন ভালো অভিনেতা বসে আছে, যতক্ষণ না তারা সেটাকে কলকাতায় দেখছে। কারণ তারা সেটার খোঁজে তো আসানসোল চর্যাপদের শো দেখতে যাচ্ছে না আসানসোলে, বা তারা শিল্পকৃতির শো দেখতে যাচ্ছে না। দৈবাত কি হয়, কলকাতার যখন কোনো ডিরেক্টররা এই মহিষাদল শিল্পকৃতিতে আমাকে সুরজিৎ ডেকে নিয়ে গেল ওয়ার্কশপ করাতে, এমন ঘটনা কিন্তু বহু ঘটেছে। এবং সেখানে গিয়ে আমি দেখলাম
শিল্পকৃতিতে বা চর্যাপদে বেশ ভালো 2-3টি ছেলে মেয়ে আছে। আমি তখন চাইবো যে তারা আমার দলে আসুক, এসে কাজ করুক। আমি তাদেরকে প্রলুব্ধ করে আমার দলেতে নিয়ে এলাম, বেশ কিছুদিন ধরে আমার এখানে ফেলে রাখলাম, ঘষা মাজা করলাম, এবং তারপরে আমি পজিটিভ দিকগুলোই বলছি, এবং তারপরে আমার মনে হলো তারা এতদিন ধরে এখানে এসে রয়েছে, কাজ করছে, আমি তাদেরকে দু একটা সিরিয়ালে সিনেমায় চান্স পাইয়ে দিই বা কোনো কিছু করি। বা এমনটাও হতে পারে তারা একেবারে শেষও হয়ে যেতে পারে, তাদের থিয়েটার করাটাই শেষ হয়। দুটো ঘটনাই কিন্তু এরকম ঘটেছে। আমি কারোর নাম নিয়ে বলছি না, এরকম ডিরেক্টর না না, বহু আছে। একদম একদম। মানে তো তোমাদের সকলের জানা, মানে যারা শুনছেন তাদেরও এই ঘটনাগুলো জানা। এবার জানা, কলকাতার হ্যাঁ। থিয়েটারের অসুবিধা যদি বলো, প্রথম অসুবিধা হচ্ছে দলের সংখ্যা, শো এর সংখ্যা। এখানে দিনে যখন মানে স্বাভাবিক পরিস্থিতি থাকে তখন দিনে 7 থেকে 8টা নাটকের অভিনয় হয়। কিন্তু দর্শক হাতে গুনে ওই মানে কি বলবো, দিন প্রতি দর্শক 200 থেকে 250 জন। তো 250 জন দর্শক যদি 7টা শোয়েতে বিভাজিত হয় এক এক দিন, তাহলে গড়ে কটা করে অডিয়েন্স পড়ে প্রত্যেকটা হলে। তুমি হলগুলোর সংখ্যা ধরলেই কটা শো হচ্ছে একদিনে তুমি বুঝে যাচ্ছ। সেই তুলনায় সুরজিৎ যদি মাসে একটাও শো করে, আমি বলছি মহিষাদলে কটা দল আছে, মহিষাদলে হয়তো নিয়মিত কাজ করে এরকম দেখতে গেলে 7টা দল আছে আমি ধরে নিলাম, বা আসানসোলে 7টা দল আছে, তাহলে মাসে 7 দিন, সেখানেও দর্শক 200 জন। তাহলে প্রত্যেকেই তোমরা দর্শকটা বেশি পাচ্ছ, যেটা আমরা কলকাতায় পাচ্ছি না। এক, এবং এত দলের সংখ্যা একদম। হওয়ার জন্য প্রত্যেকটা আর্টিস্টের কাছে অপশন বেশি। মানে আজকে এই রুদ্র আছে, রাকেশদা আছে, সুরজিৎ বাবু আছে, আমি 3জন রয়েছে। মানে আমার দলেতে পোষালো না, দেন অ্যান্ড দেয়ার সে সুরজিতের কাছে চলে যাবে, কারণ আমার কাছে তো আর্টিস্টের সংখ্যাটা কম, দলের চাহিদার তুলনায় যোগানটা তো কম, মানে অভিনেতা, কিন্তু দলের যোগানটা অনেক বেশি। তো ফলত তারা এরকম 5টা দলেতে চলে যেতে পারছে, নাম্বার অফ দলেতে কাজ করতে পারছে। আর এই নাম্বার অফ দলে কাজ করাটাই কিন্তু তৈরি করছে স্টারডাম। একবারও কিন্তু অভিনয়ের কোয়ালিটিটা প্রথমে আসছে না। যে একই দিনে 2টো শো করছে তার তো দর এখানে বিশাল, কিন্তু তাকে কেন নিতে হচ্ছে? কারণ আমার পর্যাপ্ত অভিনেতা নেই। যে মুহূর্তেই আমার অভিনেতার প্রয়োজন পড়ছে, আমার কোরাস টিম দরকার পড়ছে, আমার প্রচুর ছেলেমেয়ে দরকার পড়ছে, তুমি তাকিয়ে দেখো প্রত্যেকটা দলে খবর নিয়ে সেখানে কলকাতার ছেলেমেয়ে তুলনায় কম সব আসছে জেলা থেকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এইসব জায়গা থেকে আসছে। সুতরাং এই দুখানা মেজর ক্রাইটেরিয়া, এক হচ্ছে দর্শক, 2 হচ্ছে আমার কাছে অভিনেতা, 3 তোমাদের যেটা সব থেকে বড় সুবিধে হচ্ছে জেলায় একটা করে বাঁধা রিহার্সাল স্পেস পাওয়া যায়, মানে নিয়মিত নাট্য চর্চার জায়গা পাওয়া যায়। মানে তুলনামূলক আমি ধরে বলছি, যদি কারোর নিজস্ব নাও থাকে কম খরচে ভাড়া নিয়েও তোমরা পেতে পারো। আমাদের এখানে সেটা নেই, আমাদের এখানে রিহার্সাল স্পেস পাওয়াটাই খুব বড় প্রবলেম। রিহার্সাল স্পেস পেলাম তো, একদম। অভিনয়ের জায়গা পাওয়াটার খুব বড় সমস্যা আছে, খুব বড় সমস্যা আছে। এই 4টে আমার মনে হয় একটা সার্বজনীন সমস্যা। আমি এই 4টের প্রতি আলোকপাত করলাম। এবার আমাদের ব্যক্তি বিশেষে বিভিন্ন দেবাশিসের জন্য দেবাশিসের কিছু সমস্যা আছে, আমার জন্য আমার আছে, অতনুর জন্য অতনুর আছে, আমরা যারা মূল কলকাতা কেন্দ্রে কাজ করি সেইগুলো আছে। মানে আমার মনে হয় না, সেগুলো যার যার নিজের নিজের মতন সমস্যা, নিজের নিজের মতন করেই আমাদেরকে সেগুলো সমাধান করতে হবে। এবং সেই সমস্যা, যেমন আমার এই আজকেই আমি রিহার্সাল দিয়ে এসেছি আমার একজন চেঞ্জ আর্টিস্টের কারণে, সে পারবে না কাজ করতে, অল অফ আ সাডেন বলে দিয়েছে সে পারবে না, আমি তাকে জোর জবরদস্তি করতে পারছি না। জেলায় হলে কি হয়, সে অন্য কোনো জায়গায় যদি কাজ করতে যায়, তোমাদের নিজেদের মধ্যে যে পরিচিতিটা আছে সেখানে সে সেটা পারবে না। আমার এখানে তা নেই, সে অনায়াসে অন্য দলে গিয়ে পরবর্তীতে কাজ করবে, কে ধরতে যাবে? মানে অন্তত 500 দল এখানে রোজ কাজ করছে, কে ধরতে যাবে কোথায় কোন দল রয়েছে, কোন দলেতে সে কাজ করতে যাচ্ছে না যাচ্ছে। তো সুতরাং এই ছোট ছোট সমস্যাগুলো নিয়ে চলি, এবং আমি বিশ্বাস করি যখন থিয়েটার করতে এসেছি অন্যান্য সমস্যার সঙ্গে আমার এই সমস্যাগুলোও থাকবে। এটা পার্ট অফ থিয়েটার, এটাকে সমস্যা বলাটাও খুব ভুল, এগুলোকে নিয়েই চলতে হবে। রুদ্র। বেশ। আমি আমি সুরজিৎ দা তোমার কাছে যাই একটু, যে খুব খুব সুন্দরভাবে রাকেশ দা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলো। এবং রাকেশ দা কোনো মানে কোথাও ঢাল তলোয়ার নিয়ে কথা বলছে না, মানে মনে হচ্ছে তলোয়ারটা নিয়েছে ঢালটা নেয়নি।
রাকেশ দা তলোয়ার চালাচ্ছে, কিন্তু নিজেকে গার্ড করার কোনো রকম প্রবণতা রাকেশ দার নেই। খুব ভালো লাগলো। এবং অতএব রাকেশ দাদের যে বন্ধুরা, মানে রাকেশ দাদের ওই ওই 4-5 জন যে বন্ধু, আমি দেবাশিস দার সাথেও কথা বলে দেখেছি, আমি অতনুদার সাথেও কথা বলেছি। এই যে রাজীব দা, অভিদা, হুম, এরা প্রত্যেকেই সুরজিত তো চেস বন্ধু, খেলতে ভালোবাসে। এবং সুরজিত এবং না আমি মানে সুতরাং আমি তোমাদের এই জাহান্নামের সমাচারের ওই গ্রুপটার কথা বলছি একটু। হ্যাঁ, একইভাবে সুরজিৎ দা, হ্যাঁ, এবং এই যে তোমাদের এই প্রত্যেকে যারা 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 তোমাদের এই ওই একসাথে কালো জামা একসাথে সাদা জামা পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি অদ্ভুত ভাবে সবাই সাদা জামা সবাই কালো জামা, কি করে হয় আমি জানি না, হয় তোমরা আগে থেকে ডিসাইড করে আসো, হ্যাঁ, নতুবা মনের মিল হবে হয়তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুরজিৎ দা, তোমার কি মনে হয় যে রাকেশ দা যে কথাগুলো বললো, এই সমস্যাগুলো মানে যেগুলো বললো যে আমাদের ক্ষেত্রে যেগুলো সুবিধা, আমি আমাকে বাদই দিচ্ছি কারণ আমি যেহেতু অ্যাঙ্কার, আমি কোনো দিকেই নই, হ্যাঁ, ঠিকঠাক বললো নাকি তোমার মনে হয় যে কোনো জায়গাটা মনে হলো যে না এটা নেই, এটা রাকেশ দার ভুল ধারণা? ওদিকেই তো সুবিধা অসুবিধা দুটোই আছে। আর আপনি যেটা বলেছেন, আসলে আমরা প্রচুর দর্শক পাই কি, আমরা মফস্বলে শো করে যে দর্শক পাই, কলকাতায় সব শো করে তো সেইরকম দর্শক পাইনি। ধরো দক্ষিণ 24 পরগনায় শো হয়, 10,000 লোকে থিয়েটার দেয়, হ্যাঁ, সারা রাত ধরে অভিনয়। তো আমার মোবাইল ফোন বাজে না, 1,000 টাকা করে পুরো ফেস্টিভ্যালের টিকিট থাকে। তো সেখানে আমাদেরও পিছিয়ে থাকার কোনো জায়গা নেই, এগুলো আমাদের সুবিধে। রিহার্সাল দেওয়ার আমাদের নিজস্ব একটা জায়গা আছে, কিন্তু কলকাতায় রিহার্সাল দেওয়ার অসুবিধেই আছে। এবারে প্রচার দেখো, আজকে সোশ্যাল মিডিয়া যুগ, ইউটিউবের যুগ। প্রচার, ভালো কাজ হলে তাকে আটকে রাখা যায় না, ভালো কাজের প্রচার আপনা আপনিই হয়। সে বহরমপুরে হোক, কল্যাণীতে হোক, বিষ্ণুপুরে হোক, কাজ যদি ভালো হয় সে প্রচার পাবেই। আর আমাদের তো সবাই সবার পরিচিত, সবাই সবার কাজ নিয়ে আমরা আলোচনা করি, কাজ দেখি, জানি, বুঝি। কাজটা ভালো হওয়া নিয়ে কথা, এতে কাজ ভালো হলেই। আর সমস্যা তো থাকবেই চলতে গেলে। আমার সমস্যাটা আমার মতন, রাকেশের মতন, আসানসোলের মতন। তো সবার সমস্যা তো এক নয়। যেমন আমার একটা স্পেস তৈরি আছে, আমার রিহার্সাল দেওয়ার কোনো অসুবিধা নেই, আর্টিস্ট রাখার কোনো অসুবিধা নেই, আমার সেট টপ লাইটের কোনো সমস্যা নেই। কিন্তু অন্য একটা দলের এটাই একটা বড় সমস্যা হতেই পারে। তো এই সমস্ত সমস্যাগুলোকে যে যার মতন করে আমরা ওভারকাম করে আমাদের কাজটা করার চেষ্টা করে যাচ্ছি, এই আর কি। বেশ, রাকেশ দা তোমার রুদ্র, কাছে আসবো, যেটা, হ্যাঁ, রাকেশ দা তোমার কাছে আসছি যে আহ, তোমার থিয়েটারের অধিকাংশ মানে এই বিগত কয়েক বছরের ধরে যে নাটকের বিষয়বস্তু, তাতে অবশ্যই একটি অন্যতম বিষয় উঠে এসেছে, তাহলে অ্যান্ড্রোজিনি। এই অ্যান্ড্রোজিনি নিয়ে তুমি নাট্যোৎসব পর্যন্ত করেছো, অ্যান্ড্রোজিনি থিয়েটার ফেস্টিভ্যাল করেছো, সম্ভবত 2 বছর আগেই করেছো, এই লকডাউন শুরু হওয়ার আগে। এবং আহ, তুমি যখন শুরু করেছিলে তখনকার সময় থেকে শুরু করে এখনকার সময়, মানে যখন তুমি এই কাজগুলো শুরু করছো তখন তোমার পরিচিতি আর এখনকার পরিচিতি নিশ্চয়ই অনেকটা আলাদা। তখন রাকেশ ঘোষকে যদি 2 জন লোক চিনতো, এখন চেনে 80 জন লোক। তাহলে তখনকার পরিচিতির জায়গা থেকে এখনকার পরিচিতির জায়গা থেকে কি মনে হয় যে তোমাকে চেনে বলে নাটকগুলো মানে নিয়ে আর কথা ওঠায় না, নাকি একটা সময় যখন কথা ওঠাতো, মানে নিশ্চিতভাবে ওঠাতো, এবং নানা রকমের এইরকম বিষয় নিয়ে কাজ করা, তাতে কি কি সমস্যা তোমাকে আগে ফেস করতে হয়েছে এবং এখনো এখনো তোমাকে কি কি সমস্যা ফেস করতে হচ্ছে, মানে তখনকার অবস্থা এখনকার অবস্থা, মানে কন্টেক্সট অফ অ্যান্ড্রোজিনি। বিষয়টা কিছু মানে পরিস্থিতি কিছু বদলায়নি। যেটা হয়েছে যে আমি আলাদা করে অ্যান্ড্রোজিনির কথাটা পরে যাব। যারা আমাকে 2013-তে গালাগালি দিত তারা 2021-এও গালাগালি দিত। হ্যাঁ, বরং এখন গালাগালি দেবার আরো অনেক পরিধি বিস্তৃত হয়েছে, নানান রকম কারণে গালাগালি দেয়। ঠিক আছে, তো সুতরাং দেখো, এটা তো আমি বলবো কি, মানে তাবর লোক বলে গেছেন যে তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের। তো সুতরাং একদম। এটা তো আমাদের মানে পেতেই হবে। মানে যদি তুমি না পাও, শুধুই প্রশংসা পাও, তাহলে জানবে কোথাও গন্ডগোল আছে ভাই তোমার কাছে, তাহলে গড়বড় আছে। অন্তত যে তোমাকে বলছে, তোমার নিন্দে মন্দ করছে, তার মানে তুমি জীবিত আছো, তোমার কাজটাতে প্রাণ আছে, সেই জন্য তোমার কাজ নিয়ে নিন্দে হচ্ছে। সেই জন্য তোমাকে কেউ সামনে বলছে, কেউ পিছনে বলছে, কেউ আড়ালে বলছে, তোমার কানেতে আসছে। যে তোমার সামনে খুব প্রশংসা করে গেল, সে আবার আড়ালে পিছন ঘুরেই বলছে
যে অত্যন্ত বাজে কাজ, মানে একাডেমির গ্রিন রুমে বলে গিয়ে হরির চায়ের দোকানে বলছে কাজে বাজে কাজ, এমন ঘটনাও আছে। মানে আমি যখন দেখেছি সুরজিতের কাজের ক্ষেত্রে এরকম বলে, মানে আমি সুরজিতের নাটকটা দেখে বেরোলাম, গ্রিন রুমে গেছি, আমার সামনেই এসে সুরজিৎকে বুকে জড়িয়ে ধরে বলছে, আহা কি কাজ করেছো ভাই, ফাটিয়ে দিয়েছো, তুমি, তোমার নাম ইতিহাসে লেখা থাকবে। সেই হরির চায়ের দোকানে চা খেতে খেতে আরেকজনকে বলছে এসব কাজ বসে দেখা যায় এতক্ষণ ধরে, কি ব্রেনের উপর টর্চার। মানে তার মানে এই এই এইরকমও একটা সমালোচক শ্রেণী আছেন, দর্শক শ্রেণী আছেন, সেটাও পার্ট অফ থিয়েটার, সেটা নিয়েও চলতে হবে। মানে তুমি আমি তো তুমি আমি, ব্রাত্য একদম। বসুরও এখনো এমন সমালোচকরা আছেন। ঠিক আছে, তো এগুলোকে আমি খুব একটা গুরুত্ব দিই না। আর অ্যান্ড্রোজিনি নিয়ে কাজ মানে আমাদের বাংলায় আগে হয়েছে, আমার আগে হয়েছে, প্রকাশ দাই করেছেন, গৌতম দা করেছেন, হ্যাঁ, শেখর দা করেছেন, কিন্তু তারা কেউ ধারাবাহিকভাবে করেন। যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি ধারাবাহিকভাবে করেছি এবং আমার কাজটা এতটা চর্চিত হয়েছে, তার কারণ আজকে আমি এখানে বলছি, সুরজিৎ আছে, যে কজন দর্শক শুনছে, খুব সত্যি কথা বলি, আমার পার্সোনাল লাইফ, আমার ব্যক্তি জীবনটা পাবলিকলি সামনে এসেছে বলেই আমার কাজটা নিয়ে এতটা চর্চা হচ্ছে। যদি সেটা না হতো তাহলে এই চর্চাটা হতো না। মানে কোথাও আমার কর্মজীবন, আমার যাপন এবং আমার কাজ দুটোকে মিলিয়ে লোকে দেখতে আরম্ভ করেছে। সেই কারণেই এটা নিয়ে এত চর্চা, আর অন্য কোনো কারণ, অন্য কোনো কারণ নেই। তারপর সে তো বন্ধুরা দেখে বা বিশিষ্ট দর্শকরা দেখে, সে তো আমার ডিজাইনিং এর, আমার স্ক্রিপ্টের চুলচেরা বিশ্লেষণ কটা লোক করে ভাই, এগুলো নিয়ে আর ভাবি না। ও দু চারজন, সুরজিৎ দেখে বললো রাকেশ এই লাইটটা ফাটাফাটি হয়েছে, এই ড্রেসটা যা বানিয়েছো না দুর্দর্শ, ওই সিকোয়েন্সটা খুব মনে ধরে গেল। কারণ ও থিয়েটারে, ও নিজে সেইটার ভিতর দিয়ে যাচ্ছে, ও এরকম একটা জায়গা কিছু খুঁজছে। কারণ আমরা তো কন্টিনিউয়াস কাজ, এখনো কি হচ্ছে, এখন তো আর সুরজিৎ রবীন্দ্র ভারতীতে পড়ছে না, তাহলে ও কাজটা শিখবে করতে, ও বারবার করে কাজ দেখে যাচ্ছে। সেটা রুদ্রর কাজ হতে পারে, রুদ্রর থেকে অল্প বয়সীরও কাজ হতে পারে, ওর সমবয়সীর হতে একদম। পারে, থেকে বেশি বয়সীর হতে পারে। এটা আমাদের প্রত্যেকের এই অন্বেষণটা চলছে, যেটা আমরা ওই কাজ দেখে দেখেই করি। এবং সেটা অ্যান্ড্রোজিনি হতে পারে, পলিটিক্যাল নাটক হতে পারে, কমেডি হতে পারে, সিরিয় কমিক, ট্র্যাজেডি, যা খুশি হতে পারে, তার কোনো বিভাজন নেই। আর নিন্দামন্দের প্রসঙ্গ তোমাকে বললাম, আর এই অ্যান্ড্রোজিনি নিয়ে আলাদা করে যদি তুমি বলতে বলো, সেটা অন্য চ্যাপ্টার, সেটা যাই না। কিন্তু এই যারা গালমন্দ করে তাদের নিয়ে আর মাথা ঘামানোর সময় নেই, বয়স নেই, রুচি নেই। একদম একদম। ঠিক। একেবারে সুরজিৎ দা, তোমাকে জিজ্ঞাসা করবো যে তোমার থিয়েটার জীবনে গুরুত্বপূর্ণ কিছু নাটকের কথা বলো, যেগুলো তোমার মনে হয় যে এইগুলো, এই কাজটা করে আমি সুখী, খুশির থেকেও বড় কথা সুখী। কোন কোন কাজগুলো তোমার নিজের মনে হয়েছে যে এই কাজগুলো না করলে পরে হতো না? কি বলো একবারে, বলছি নাটকের হ্যাঁ, প্রোডাকশনের মানে কথা বলছো তোমার না অন্য পুরো তোমার অন্য কাজের কথা বলছো? প্রোডাকশনের কথাই বলছি। দেখো সব কাজ তো বিভিন্ন কাজ বিভিন্ন রকমের। আহ এখনো অব্দি সেই রকম ভালো কাজ করে উঠতে পারিনি। সেই অর্থে ভালো কাজ বা যেরকম চাই সেটা এখনো অব্দি করে হয়ে ওঠা হয়নি, প্রচুর ঘাটতি আছে তো। নেটের সমস্যা হচ্ছে একটা কিছু সম্ভবত। আহ, রাকেশ দা, তোমার উপল ভাদুরী আসানসোলে বসেই আমরা দেখতে পেয়েছি। হুম, তোমার sound- আমি শুনতে পাচ্ছি, বল, আমি মিউট করে রেখেছি। হ্যাঁ, যেটা হচ্ছে যে তোমার উপল ভাদুরী আমরা আসানসোলে বসে দেখেছি। হুম, আমার তোমার সাপো চিত্রাঙ্গদা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু জানো সেদিনকে আমার যাওয়া হয়ে ওঠেনি বিশেষ কারণে। তো আসানসোল থেকে আমাদের বন্ধুরা গিয়েছিল সেই প্রোডাকশনটা দেখতে, তাদের মুখে শুনেছি খুব ভালো প্রোডাকশন হয়েছে। আহ, সেখান থেকে আমি বলবো যে উপল ভাদুরীতে তুমি, প্রণয়, চপল ভাদুরীতে তুমি, উপল ভাদুরীতে তুমি চপল ভাদুরীর মতো মানুষকে ডিরেকশন দিলি। এই চপল ভাদুরীর সাথে যে কাজের অভিজ্ঞতা, আহ, অবশ্যই মানে যেটা হয় যে একজন কিংবদন্তির সাথে কাজ করে ওঠা, কিংবদন্তিকে পরিচালনা করা, হুম,
সেই মানে তুমি যখন রঞ্জনদাকে পরিচালনা করছো এবং চপল ভাদুরীকে পরিচালনা করছো, আমি একই চরিত্রের জন্য পরিচালনা করছি, এটা হচ্ছে বড় আরো। তো সেই পরিচালনা করতে করতে কোথাও কি তোমার এটা মনে হয়েছে যে চপল ভাদুরীকে পরিচালনা করাটা অনেক কঠিন ছিল? আচ্ছা, নাকি তুমি আমি আমার রঞ্জন দা এবং চপল ভাদুরীকে একই ভাবে দেখেছো, মানে পরিচালকের চোখে একই ভাবে দুজনকে দেখছো? আমি আমার প্রশ্নের উত্তরে পরে যাচ্ছি। আমরা সুরজিতের কথা মাঝপথ থেকে চলে গেছি, সুরজিৎ উত্তরটা দিয়ে নি, হ্যাঁ, তারপরে সুরজিৎ। আমি আমার জি প্রশ্নে জি, ফিরে আসছি। একদম একদম, ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুরজিৎ, হ্যাঁ কি তোমার সাথে প্রশ্ন কথা ছিল বলো, হচ্ছিল। আমি তো উত্তর দিয়েছি। হ্যাঁ আমি না মানে তো গো, ওই উত্তর শোনা তোমার দিয়েছি যায়, প্রোডাকশন। সুরজিৎ শোনা যায়নি, একটু না নেটের সমস্যা হচ্ছিল, মানে কেটে তোমার গেছিল, যে কেটে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আরেকবার বলো হ্যাঁ দর্শকের জন্য। প্রশ্নটা ছিল, হ্যাঁ please। হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা ছিল যে প্রোডাকশন নিয়ে আমি কতটা খুশি, এইরকম তো প্রশ্নটা ছিল। তো হ্যাঁ মানে কোনো একটা সেক্ষেত্রে বিশেষ দেখো প্রোডাকশন বিভিন্ন বা রকম বলো, কোনো শুনতে একটা পাচ্ছি বিশেষ প্রযোজনা বা কোনো একটা বিশেষ প্রযোজনা যেটা তোমার খুব মনে দাগ কেটে রয়েছে, নিজেরই প্রযোজনা, যেটা মনে হয়েছে যে এই প্রযোজনাটি না করলে পরে ঠিক আরাম পেতাম না। উম, সব প্রযোজনাতেই ঘাটতি আছে, তবে ভাষা কাহিনী বলে আমাদের একটা ব্যাপারটি, তো নাটকটির স্যাটিসফ্যাক্ট সর্বদার সঙ্গে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে। শোনা যাচ্ছে। হুম হুম হুম। বেশ। আহ মাঝখানে একটুখানি কেটে গেছিল, সুরজিৎ দা কোনো একটা নেটের সমস্যা হচ্ছে হয়তো। উম, রাকেশ দা তোমাকে যে প্রশ্নটা করলাম সেটা নাটকটার যদি কথা বলো। প্রায় প্রতিটি প্রতিটি অভিনয় খুব নেটের সমস্যা, খুবই নেটের সমস্যা। হুম, যেটা হলো যে আহ, রঞ্জন এবং চপলদার মানে হাউ টু হ্যান্ডেল ইউর আর্টিস্ট, বেসিক প্রশ্নটা তোমার ছিল তাই, মানে অ্যাজ আ ডিরেক্টর হাউ টু একদম হ্যান্ডেল ইউর। একদমই তাই। এবং হ্যাঁ, তার সাথে আরেকটা জিনিস যে দুজনে একই চরিত্রে অভিনয় করছে, এইটা আরো এটা ব্যাপার। একটা এটা একটা ডিরেক্টোরিয়াল ওয়ার্কশপের খুব ভাইটাল পয়েন্ট, যে তুমি তোমার আর্টিস্টকে কি করে একদম। হ্যান্ডেল করো। এবং আমার অন্য কোনো অসুবিধা ছিল না রুদ্র। ফার্স্ট যেটা হচ্ছে দুজনের বয়স সবার আগে। চপলদা হচ্ছেন একজন মানে 84 বছর বয়সের প্রবীণ মানুষ, এবং রঞ্জন হচ্ছে একজন মানে 30 বছর বয়সের তরুণ। সুতরাং শারীরিক সক্ষমতার দিক থেকে দুজনের তো দুটো প্রান্তে, সুতরাং এই নিয়ে কোনো কথা হয় না। কিন্তু আমি বলবো চপলদা বারবার করে চেষ্টা করতেন 30 বছর হয়ে উঠতে, সেটা ব্যাক স্টেজে, মানে ফ্রন্ট স্টেজেও না। মানে এই পেশাদারিত্বটা আমি না দেখে অবাক হয়েছি। এটা বোধহয় থিয়েটারের দান নয়, এটা চপলদার জেনেটিক কারণে পাওয়া, প্রভাদেবীর থেকে পাওয়া। এবং তারা তো ওই শিশির ভাদুরী প্রভাদেবী পরম্পরাতে এসেছেন। তো সেখান থেকে মানে চপলদা আজকাল দলেতে আমরা দেখতেই পাই ইয়াং ছেলেরা ব্যাক স্টেজের কাজ করতে খুব তাদের সমস্যা থাকে। তাদের অনেক রকম, অন্তত আমাদের কলকাতাতে এরকম হয়, হ্যাঁ, বা কোরাস করতে সমস্যা হয়। তো আমি চপলদার মধ্যে সেটা দেখি, মানে চপলদা প্রক্সিও দিতে চেয়েছেন, এমন ঘটনাও ঘটেছে। এগুলো না আমি রাদার চপলদার কাছ থেকে শিখেছি। পাশাপাশি আমার অসুবিধার জায়গা ছিল একটাই, বয়সটা ছাড়া মানসিকতা। চপলদার অভিনয়ের যে মনস্তত্ত্ব আর রঞ্জনের অভিনয়ের মনস্তত্ত্ব এক নয়। রঞ্জন অসম্ভবভাবে অভ্যস্ত কি করে আমার এসি অডিটোরিয়ামে খুব ক্লোজ অডিয়েন্সদেরকে আমি কিভাবে হ্যান্ডেল করি, মানে তার কাছে কতটা যাচ্ছে ডায়লগ, কতটা জোরে বলবো না বলবো। কারণ সে সেটার মধ্যেই বড় হয়েছে, সেভাবেই সেই চর্চাটা সে করে এসছে, সেটা জানি। আর চপলদা তো একজন যাত্রার আর্টিস্ট। এটা আমার সঙ্গে পরবর্তীকালে প্রকাশদারও কথা হয়, প্রকাশদাও এটা বলেছিলেন, মানে এটা
চপলদার অভিনয়ের শটটাই খুব উচ্চে বাঁধা। তারপরে চপলদার কিছু যেমন মেকআপ, কস্টিউম ইত্যাদি জায়গাগুলো আছে, মানে যেগুলো চপলদার সেই যাত্রার মানসিকতা নিয়েই দেখার চেষ্টা করে। মানে আমাদের থিয়েটারের যে ব্যাপার আছে, কম্পোজিশন, লাইট, কস্টিউম, সবটাই তো আমরা একটু চেষ্টা করি, মানে কি বলবো, অন্তত মানে আমি ভাবি যে যেহেতু দর্শক খুব কাছে, একটু টোন ডাউন করার। সুরজিৎ আমার সঙ্গে একমত হবে কিনা হবে আমি জানি না, মানে যাত্রায় তো একটু লাউড, কারণ অডিয়েন্সের ডিস্টেন্সটা অনেক বেশি, সেটা মেকআপ থেকেই হোক, কারণ তার চোখ আঁকা আর থিয়েটারের চোখ আঁকা তো এক নয়, তার গালের রঙের যে নাম্বার সেটা তো এক নয়। কিন্তু চপলদা ওইখানটা থেকে বেরিয়ে আসতে পারতেন না, সেইটা আমাকে বুঝিয়ে বের করতে প্রথম দিকটাতে বেশ সমস্যা হয়েছে। চপলদা তখন আমাকে বিশ্বাস করতে পারতেন না, ভাবতেন বোধহয় আমি কোথাও চপলদাকে ডাউন করব, মানে চপলদাকে সেই স্পেসটা দেব না সেইভাবে সামলান। মানে যেমন ওদের সবসময় একটা প্রবণতা থাকে ডাউন সেন্টারে দাঁড়িয়ে ডায়লগ বলবার। আমার চপলদাকে বহু সময় লেগেছে যে অ্যাক্টার্স ডাউনে, অ্যাক্টার্স রাইট আমাদের সব থেকে মানে মোস্ট ভ্যালুয়েবল পজিশন ইন স্টেজ, এইটা চপলদাকে বোঝাতে আমার বহু সময় লেগেছে। চপলদাকে যত আমি ওই দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতাম, চপলদা ভাবতো আমাকে কোণে ঠেলে দেওয়া হচ্ছে, ওখানে অন্ধকার, আমি ওখানে আলো পাবো না, ওখানে আমায় দর্শক দেখবে না। মানে তুমি এখনো যদি ভিডিওটা চালিয়ে দেখো, চপলদার সব পজিশন গুলো ওখানে আছে, কিন্তু চপলদা বারবার করে প্রথম দিকে চেষ্টা করতো সেন্টারে গিয়ে দাঁড়িয়ে পড়ার, মানে শো হচ্ছে, শো এর মধ্যে ওরকম বদলে দিত। আমাকে বলেও ছিল আমাদের যাত্রায় কিন্তু অন্য ব্যাপার ভাই, তখন স্টেজে উঠলে আমি কোনো রাকেশ ঘোষকে চিনি না, কাউকে চিনি না, সেখানে আমি যা করবার করি। এই মনস্তত্ত্বটাকে নিয়ে একটা আর্টিস্টকে কাজ করতে, তাকে দিনের পর দিন বুঝতে, বন্ধুর মতন মিশে মিশে একটা হাসি মুক্ত মানুষকে নিজের মতন ভাবে মিলিয়ে নিতে, এটা একটা সময় লেগেছে। এই প্রোডাকশনটা আমার কাছে একটা ওয়ার্কশপ। খুব ভাইটাল তুমি প্রশ্ন করেছো যে কিভাবে তুমি তোমার আর্টিস্টকে হ্যান্ডেল করবে। রঞ্জনকে যে কথাটা আমি অনেক অনায়াসে বলতে পারি, তোমার হচ্ছে না, পারছো না, তোমার দ্বারা হবে না, এই কথাটা আমি কোনোদিনও চপলদাকে বলতে পারবো, কারণ চপলদার পজিশনই সেটা নয়। মানে আমাকে তাকে রাত্রে গিয়ে আলাদা করে ফোন করে বলতে হতো, চপলদা অসম্ভব ভালো হচ্ছে, কিন্তু না মানে তুমি এই রকমটা করছো বলে ওই পাশের যে ছেলেটি সে ঠিক পেরে উঠছে না, ওর জন্য একটু এইভাবে বলবে, না হলে ও খুব ডাউন হয়ে যাবে। বুঝতে পারছো তো পুরোটা জায়গা। চপলদা প্রথমটাই রাজি হতো না, মানে এসব গল্প প্রদীপদা জানে, মানে প্রদীপদা তো কাজ করেছে, মানে বারবার করে প্রদীপদার খুব অসুবিধা হতো। প্রদীপদা আমায় কানের কাছে এসে বলতো, রাকেশ কি করবো, এরকম ভাবে বলছে, আমি তো পারছি না। ঠিক আছে, আমি দেখছি বলে মানে চপলদাকে উল্টো ওয়েতে বোঝাতাম। মানে এরপর এটা চপলদা বলে হয়েছে, তুমি যদি কালকে এখন উত্তম কুমারকে নিয়ে কাজ করো, তুমি উত্তম কুমারকে কি করে হ্যান্ডেল করবে সেটা তোমাকে তোমার পরিস্থিতির মধ্যে পড়ে ভাবতে হবে। মানে এবং একদম যে তোমার নতুন ছেলেটি কাজ করতে আসছে তাকে তুমি কি করে কাজ করাবে, এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়, হাউ টু হ্যান্ডেল ইউর আর্টিস্ট। মানে এটা আমরা তিনজনই ডিরেক্টর, এটা আমাদের তিনজনেরই বিভিন্ন রকমের অভিজ্ঞতা আছে। মানে তুমি সায়ন্তীকে একরকম ভাবে রুদ্র তুই হ্যান্ডেল করিস, দলের আর 5টা মেয়েকে তুই সেভাবে পারবি না। আবার সায়ন্তীকে সব কথা রিহার্সালের মধ্যে তুই বলতেও পারবি না, তার জেদ চলে যাবে তোর মানে একদম সংসার পর্যন্ত, রাতের খাওয়া দাওয়া পর্যন্ত চলবে। হ্যাঁ, মানে এগুলো থাকবেই, এটা তো কি করবি, এটা ডিরেক্টরের লাইফই তাই, এগুলোকে আমরা এভাবে নিয়েই চলতে হয়। আমরা পিছনে একবার রঞ্জনদাকে একটুখানি দেখলাম, হ্যাঁ মানে তুমিও একটু মানে সাবধানে থেকো, রাতে তোমাকেও খেতে হবে, তুমি রঞ্জনদার বাড়িতেই আছো আজকে তো। সুরজিৎ দা, তুমি মনে হয় মহাতত্ত্বে বসে আছে, চাপ নেই খুব বেশি। আর এবারে তোমার কাছে যে প্রশ্নটা থাকবে যে এই যে তোমাদের আগের প্রজন্মের থিয়েটার, তোমাদের প্রজন্মের থিয়েটার এবং তোমাদের পরবর্তী প্রজন্মের থিয়েটার, এই যে তিনটে মিলিয়ে যে বিবর্তনটা হয়েছে, এই বিবর্তনটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? মানে সামগ্রিক পশ্চিমবঙ্গের থিয়েটার বলছি, মানে শুধু মেদিনীপুর নয়, মানে বঙ্গ থিয়েটারের কথা বলছি। আমি শুনছি, আমার ভিডিওটা অফ করে রেখেছি। ঠিক আছে, একদম ঠিক আছে। সেটা হচ্ছে আগের আগের আমার আগের প্রজন্মের থিয়েটার দেখে বড় হওয়া, প্রচুর ভালো কাজ যেমন দেখা আছে,
আবার তেমনি অনেক খারাপ কাজও দেখা। তো তারও আমার আগের আগের প্রজন্মের কাছ থেকে তো শেখা, দেখা, ভালোবাসা। আর তারপরে কাজটা দেখতে দেখতে বড় হওয়া, তখন তার ভালো মন্দ সবটা ভালোটা নেওয়ার চেষ্টা করেছি, খারাপটা কেন খারাপ সেটা বোঝার চেষ্টা করেছি, বুঝতে বুঝতে আমাদের প্রজন্মে এসে পড়া। তো আমাদের প্রজন্মে এসে পড়ার পর মনে হয়েছে যে থিয়েটারটা, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে থিয়েটার করতে গেলে প্রচুর পড়া, দেখা, শোনা, ইমাজিনেশন, অবজারভেশন থেকে শুরু করে ডেডিকেশন, অনেস্টি, লাভ ইত্যাদি ইত্যাদি সবকিছুকে একত্রিত করে থিয়েটারের যে বিশাল সমুদ্র, সেই সমুদ্রের পুরো জায়গাটাকে ধরে এগোনোটা অনেক কঠিন। এবং সত্যের মুখোমুখি হওয়া, যে কাজটা আমি করছি সে কাজটাকে নিজেকে নিজে বিশ্বাস করছি কিনা। যে একটু আগে আমি বলছিলাম যে আমার কোনো কাজই আমার খুব একটা স্যাটিসফ্যাকশন থাকে না, যে না আরো ভালো হতে পারতো, অন্য কোনো কারণে হতে পারে, লতার কারণে হতে পারে। তো আমার যেটা মনে হয়েছে এই প্রজন্মে আমরা যারা কাজ করছি, আমাদের জেনারেশনে কাজটা অনেক সচেতন ভাবে, মানে অত্যন্ত সিরিয়াস ভাবে আমরা প্রত্যেকেই করার চেষ্টা করছি। যে সারা পশ্চিমবাংলা জুড়েই থিয়েটারের যে বেশি সময় দেওয়া, থিয়েটারকে গুরুত্ব দেওয়া, আহ, মানে থিয়েটারকে নিয়ে পড়ে থাকা, লেগে থাকা, সেটা আমাদের জেনারেশনে খুব বেশি। আর পরবর্তী জেনারেশন কতটা থিয়েটারে আসবে, কতটা থিয়েটার মুখী হবে, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। কেননা এখনো পর্যন্ত আমরা থিয়েটারের সেই জায়গা দেখাতে পারিনি, যেটা রুদ্র একটু আগে তুমি বলছিলে যে কেন জেলা ছেড়ে লোকে কলকাতায় চলে যায়, কোনো তো কারণ থাকে। কেন লোকে দল ছেড়ে, থিয়েটার ছেড়ে কোনো অন্য কোনো পেশাকে বেছে নিতে বাধ্য হয়, তার তো অবশ্যই কারণ থাকে। এই যে যারা আমরা থিয়েটারটাই শুরু করতে চাই, সেক্ষেত্রে এই যে সময় আমরা দাঁড়িয়ে থিয়েটার করার কথা ভাবছি, বা তুমি আজকে যে এই যে আলোচনাটা করছো, এরকম একটা কঠিন সময় 2 বছর যারা থিয়েটার করে বাঁচতে চায় তাদের হাতে কিন্তু অর্থ নেই। একে অর্থ নেই, কিন্তু ভালোবেসে যে থিয়েটার আর্থিকভাবে অস্থির। এবার তাকে যে তো তোমার যেটা প্রশ্ন ছিল যে আমার আগের প্রজন্ম, আমার প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম, পরবর্তী প্রজন্মের থিয়েটার কিন্তু খুবই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে। এটা আমার মত, রাকেশ কি বলবে আমি জানি না। যদিও আমরা বলি যে প্রচুর থিয়েটার হচ্ছে, জেলায় থিয়েটার হচ্ছে, দলে প্রচুর ছেলে মেয়ে আসছে, আহ, কিন্তু সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে। যদিও আমাদের রাকেশের কথা মতন বা আমরা সমস্যার সম্মুখীন হই, আমরা নিজেরাই সমাধানের রাস্তাও বের করে নিই। সেই লড়াইটা তো চলছে এবং চলবেও, সবসময়ই চলবে। সেটা সময়ই উত্তর দেবে। রুদ্র। বেশ। রাকেশ দা, আহ, তোমাদের আগের প্রজন্মের থিয়েটার, তোমাদের প্রজন্মের থিয়েটার, তোমাদের পরবর্তী প্রজন্মের থিয়েটার, এর বিবর্তন কিভাবে ব্যাখ্যা করবে পুরো বাংলার নিরিখে, বঙ্গ থিয়েটার? আমার সুরজিতের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ লাগলো যে ও এখনো ওর একটা কাজ নিয়েও নিজে স্যাটিসফাইড নয়। এটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ কথা। মানে যে একটা শিল্পীর অতৃপ্তি বারবার, এটাই স্বাভাবিক, এটাই সত্য। হ্যাঁ, এবং 2 নম্বরও যেটা বলছে পরবর্তী প্রজন্মের, আমি পূর্ববর্তী প্রজন্মের কথাতে পরে আসবো, পরবর্তী প্রজন্মের কথাটাতেই আমি সবার আগে যাই। আমাদের প্রজন্মের সমস্যা যেটা বললো, যদিও একদম আমরা যারা সর্বক্ষণের নাট্যকর্মী হতে চাইছি, বারবার করে একটা অর্থনৈতিক সমস্যা আছেই আছেই। মানে তাও যে এবার শুধু ভালোবেসে থিয়েটার করবো সেটারও উপায় নেই গত 2 বছর ধরে। এবং 2 বছর কিন্তু খুব একটা কম সময় নয় রুদ্র, 2 বছর কিন্তু অনেকটা বড় সময়। এই যে আমার দলে ছেলেপুলে চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে তারা চাকরি নিয়ে নিচ্ছে। আমি তো তাদের ব্রেড অ্যান্ড ব্যাটারের ব্যবস্থা করতে পারছি না, তারা তো সত্যিই অন্য পেশায় যাবে। তা তাকে আমি আটকাবো কি করে? আমি তাকে টাকা দিতে পারি না শো এর শেষে। তো সুতরাং তারা যাবে। এই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী প্রজন্মের যারা নাটক করছে তাদের কাছে আমার অসীম, মানে কি বলবো, চাহিদা এবং আস্থা দুটোই আছে, দুটোই আছে। আমি যারা কাজ করছে তাদের কাছে না আমি মুখ তুলে চেয়ে আছি যে দেখো, আর বড় জোর এই আমার বা সুরজিতের কাজের মেয়াদ, নিয়মিত কাজের মেয়াদ, পরিশ্রম করে কাজের মেয়াদ
খুব বেশি হলে আর 10 বছর। আফটার 50 আস্তে আস্তে সূর্য ঢলবেই, ক্ষমতা কমবেই। সুতরাং আমরা আর পারবো না, মানতেই হবে। আমরা কোথাও গিয়ে, যেটা আমি দেখেছি আমার পূর্ববর্তী প্রজন্মের ক্ষেত্রে, তারা তখন রিপিট করেন নিজেদের। থিয়েটারের আদপে কোনো লাভ হয় না, তারা রিপিট করবেন, সেটা একদম। লেখাতেই হোক, তারা প্রযোজনাতেই হোক, তখন তারা চেষ্টা করেন ওইভাবে কাজ করতে। সুতরাং যেটা করবার আছে, মানে বাংলা থিয়েটারকে এনরিচ করবার জন্য নতুনদের কাছে আছে। সেই নতুনদের মধ্যে মানে আমার পরের জেনারেশন, রুদ্র, শুভজিৎ, দেবু, ঋষরা দুরায়নের ওই ছেলেটির কি নাম বল, আমি মনে পড়ছে না, দীপ, হ্যাঁ, তোরা কাজ করছিস। শরণ্য বলে একেবারেই একটি নতুন ছেলে কাজ করছে। আমি দেখি প্রত্যেকের কাজ নানান ভাবে দেখার চেষ্টা করি। কারোরটা হয়তো ভিডিওগ্রাফি দেখি, কারোরটা হয়তো কলকাতায় শো থাকলে যতটা পারি গিয়ে দেখার চেষ্টা করি। আমার তাদের কাছে সব থেকে বড় এটা লাগে, অবাক লাগে, যে যখন তারা চোখের সামনে আমাদের জেনারেশনটাকে ধুঁকতে দেখছে অর্থনৈতিক ভাবে, তারপরেও তো তারা থিয়েটার করবার কথা ভাবছে। এটাকে আমি স্যালুট না করে যাব। তবে একটা জিনিস, সংখ্যাটা কিন্তু ক্রমশ কমে আসছে। আমার পূর্ববর্তী জেনারেশনে যতজন থিয়েটার করতো, তারপরে এখন যারা আমরা নিয়মিত সর্বক্ষণের থিয়েটার করছি, এবং আমার পরে যারা ভাবছে এইভাবে থিয়েটার করবে, তাকিয়ে দেখলে কিন্তু, যদি আমার বাংলা নাটকের আমি এই মুহূর্তের গ্রাফটা দেখি, সংখ্যাটা কিন্তু কম, খুব কম। এইটা একটা আশঙ্কার জায়গা। তার জন্য আমার কোনো অভিযোগ নেই, আমি অভিযোগটা করবো কোথায়? এবং আদপে এটা কিন্তু একদম। প্রভাব ফেলবে পুরো আর্ট ফর্মটার উপর, পুরো থিয়েটারটার উপরে প্রভাব ফেলবে। আজকে রুদ্র ভাবতেই পারে আমি একটা প্রোডাকশন করব যেখানে আমার 50 জন অভিনেতা অভিনেত্রী চাই, ও সেখানে সেটা পাবে কোথায়? ও তো পাবে না, ওর তো সেই সামর্থ্যটা নেই। আমরা পর্যন্ত হয়তো একটা কোনো রকম ভাবে গ্রান্ট ইত্যাদি করে ভেবেছিলাম, ও করবে কি করে? ওর কাছে তো সেটাও দাঁড়াচ্ছে না, এখন এত অনিয়মিত হয়ে গেছে। তাহলে তারপরেও ওরা ভাবছে যে হ্যাঁ, কোনো না কোনো দিন তো বাবা আমি 50 জন অভিনেতা নিয়ে কাজ করব। এটাকে সুরজিৎ আমাদেরকে স্যালুট করতেই হবে। এটাকে আমাদেরকে একদম 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 এটাকে আমাদের প্রশংসা করে ওদেরকে একটু এগিয়ে দিতে হবে। হ্যাঁ বাবা, আমরাও খাদে পড়েছি, আয় তোরাও সেই খাদে নাম 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 এবং বোঝ, লড়াইটা জানি। একদম। এবং আমার আগে লড়াই চলবে, ঘুরে তো দাঁড়াতেই হবে, আমরা ঘুরে দাঁড়াবো। এবং আমি যদি আমার আগের জেনারেশনের দিকে তাকাই, আমি মুক্ত কণ্ঠে এই কথাটা সবসময় বলি, আমি একটি মাত্র মানুষকে দেখেছি যারা আমাদের জেনারেশনের কথা ভেবেছে এবং আমার পরের জেনারেশনের কথা ভেবেছে। মানে একসঙ্গে তিনজনেই তার নামটি আমরা উচ্চারণ করতে পারি এখানে, ব্রাত্য বসু। আর কেউ কিন্তু ভাবলো না আমাদের কথা। আমার বলতে সত্যি একদমই ভাবেন যে আমি কিভাবে, বরং এমনটা তারা ভাবেন যদি আজকে আমি কোথাও একটা আমন্ত্রিত অভিনয় পাই, তিনি কি করে আমার সেই আমন্ত্রিত অভিনয়টা ছিনিয়ে নেবেন। সেটা যদি 5,000 টাকা 7,000 টাকার হয়, তাও তিনি আমাকে তার ঈর্ষার জায়গায় নিয়ে যাচ্ছেন, তার লড়াইয়ের জায়গায় নিয়ে যাচ্ছেন। অথচ আমি সেইখানে এই মানে ঈর্ষাপূর্ণ একটা উপমণ্ডক বাংলা থিয়েটারে, জেলা, মফস্বল, শহর সব মিলিয়ে সেখানে দেখছি একটি মানুষ একদম মহিরুহর মতন দাঁড়িয়ে আছেন, একটি মানুষ একদম পর্বতের মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, সেই একদম শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণের মতন, এই দুর্যোগে এসো তোমরা গিরি গোবর্ধনের তলায় দাঁড়াও। এটা আমাদের জেনারেশন একটা খুব বড় পাওয়া পেয়েছে। আমি জানি না যে পরের এবং তারপরের জেনারেশন ব্রাত্যদার তো এই সক্রিয় সহযোগিতাটা পাবে না, তাদের জন্য কে থাকবে? আমরাই বা তাদেরকে কতটা সাহায্য করতে পারবো? আমি আমার আগের জেনারেশনের সমস্ত নেগেটিভিটি বাদ দিয়ে দিলাম, আমি শুধু আমার আগের জেনারেশনের যদি আমি ব্রাত্যদাকেই ধরি, আমি তার কাছ থেকে এই শিক্ষাটা নিয়েছি, যেন তেন প্রকারেণ আমার পরবর্তী প্রজন্মের পাশে আমাকে দাঁড়াতে হবে। সবসময় তো আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, আমার নিজেরই অর্থনৈতিক সামর্থ্য নেই। অ্যাটলিস্ট যেন আমি আমার কথা দিয়ে তোমার পাশে দাঁড়াতে পারি, তোমাকে যেন সেইটুকু দিয়ে আমি বুস্ট আপ করতে পারি যে হ্যাঁ, তুমি যে কাজটা করছো ঠিক করছো, তুমি সেটা করে। ব্যাস, এই আমার আগের জেনারেশনের কথা বলতে গেলে
অনেক অভিমানের কথা বেরোবে, অনেক অভিযোগের কথা বেরোবে রুদ্র, সেটা সুরজিৎ বলতে আরম্ভ করলে এখন হুহু করে বলে ফেলবে। আমাদেরকে ওই জায়গাটা নিয়ে না ঘাটানোই ভালো। না না না, নিশ্চয়ই না, একদম নিশ্চয়ই না, একদম। কোনো কুৎসা করার জন্য, কোনো কুৎসা বা কোনো রকমের কাউকে আঘাত করার জন্য এই অনুষ্ঠান নয়। তবে আমি একটা কথাই বলবো যে আমি পজিটিভিটির দিক থেকে একটা কথা বলি। আমি সম্প্রতি একটি রচনাতে একটি লেখাতে লিখলাম, কিছুদিনের মধ্যে তো তোমরাও হাতে হাতে লেখাটা পেয়ে যাবে, একটি পত্রিকাতে সেই লেখা ছাপবে। ব্রাত্যদার আমাদের আগের জেনারেশনকে নিয়ে যখন আমি আমার ওই লেখার মধ্যে বিবর্তনের কথা যখন আসছে, তখন আমি নাম খুঁজে পেলাম না। মানে অনেক বিখ্যাত নাম আছেন যাদেরকে সবাই আমরা এক কথায় হয়তো বাংলা থিয়েটার সবাই চিনি, কিন্তু মজাটা হচ্ছে তারা আমাদের কাউকে চেনেন না বা চেনার চেষ্টা করেননি, বা হয়তো জানেন একদম যে আসানসোলে করেননি। রুদ্রপ্রসাদ চক্রবর্তী কাজ করছে, আসানসোলে রুদ্রপ্রসাদ চক্রবর্তী কাজ করছে, এই রুদ্র, লোকমুখে তুই এটা নিশ্চয়ই ভুল শুনেছে বা বললি, ফেসবুক মারফত। তুই এটা ভুল বললি। চেনেন না নয়, চেনেন, চিনেও স্বীকার করেন না। চিনেও স্বীকার আমি করতে ওটাই তাদের বলতে সমস্যা যাচ্ছি যে, আছে। হ্যাঁ, ওইটাই হ্যাঁ, ওইটাই আমি ওইটাই ওটাই বলতে বলতে যাচ্ছি যাচ্ছি। যে তারা 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 জানেন, তারা জানেন কাজ করে, কারণ এখন ফেসবুক, ইউটিউব বা লোকমুখের মাধ্যমে সবাই সবার কাজ, মানে যারা একটুখানি রেগুলার বেসিসে কাজ করছে তাদের কথা পৌঁছানোর, মানে পৌঁছবেই, মানে তুমি আটকাবে কি করে? এটা তো আটকানো সম্ভব নয় রে ভাই। এবারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কখনো স্বীকার করেন না, তাদের ইন্টারভিউ থেকে শুরু করে তাদের কোনো সাক্ষাৎকার, তাদের কোনো বক্তব্য, কোনো জায়গাতে তারা তারা শুধুমাত্র ওই ছিপ ফেলে রেখেছেন কলস ধরার জন্য। কিন্তু একমাত্র এই মানুষটি যে জানে কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে কাকদ্বীপ, আসানসোল থেকে মানে আলিপুরদুয়ার কে কোথায় কি কাজ করছে, মানে যদি তারা অবশ্যই নিয়মিত ভাবে গুরুত্বপূর্ণ ভাবে কাজ করেন, তবে দলমত নির্বিশেষে উনি খোঁজ রাখেন এবং দলমত নির্বিশেষে তিনি সেই কাজগুলোকে তুলে আনার চেষ্টা করেন। এইটা আমি আমি দেখেছি ওনার মধ্যে। তখন আমাদের সকলের সাথে কখনো কখনো ব্যক্তিগতভাবে তার কথা হয়েছে, আমরা জানি যে সেই মানুষটি কিভাবে চেষ্টা করেন। তবে এক্ষুনি একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি আমাদের তিনজনের কাছেই করেছে, তবে আমি উত্তর দেব না কারণ আমি সঞ্চালক। তোমাদের কাছেই ওই প্রশ্নটি থাকবে। আশিস চক্রবর্তী একজন শিক্ষক প্রথম কথা, এবং আমার খুব পরিচিত একজন মানুষ, এবং আশিসও থিয়েটার করে এবং খুব ভালো থিয়েটারের মানুষ। ওদের মেজিয়াতে একটি দল, শিয়ারসোলে ওরা নাটক করে, তো খুব ভালো কাজ করছে। তো আশিস লিখেছে, তিনজন পরিচালকের কাছে জানার ইচ্ছে, বর্তমানে কোভিড পরিস্থিতিতে থিয়েটারে তাদের ভাবনা কি, প্রশাসনের ভূমিকা কি হওয়া উচিত ছিল বলে আপনাদের মনে হয়? খুব ভ্যালিড একটি এই সময় দাঁড়িয়ে হয়তো প্রশ্ন। রাকেশ দা, সুরজিৎ দা। সুরজিৎ বলবে না আমি বলবো? রুদ্র, আমার মনে হয় এই কোভিড পরিস্থিতি এবং থিয়েটার, সেটা কি নাট্য চর্চা না নাট্যশিল্পী কলাকুশলীদের খাওয়া দাওয়া, তো কোনটা তার প্রশ্ন, এটা একটা বড় ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে, আমি বিশ্বাস করি আগে স্বাস্থ্য, তারপর শিক্ষা, তার অনেক পরে বিনোদন। বিনোদন সব শেষে আসে, এবং থিয়েটার তো মূলত বিনোদন, তাকে তো আমাদের অস্বীকার করবার কোনো জায়গা নেই। তো আগে আমাকে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সবার আগে গুরুত্ব দিতে হবে, এবং তারপরে দেখতে হবে যে এই যে এতগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিনের পর দিন বন্ধ হয়ে রয়েছে, ঠিক আছে, আমি প্রশাসনকে আগে কোন কথাটা বলতে যাব, যে আপনি স্কুলগুলোকে খোলার ব্যবস্থা করুন, না আমার নাটকের মাধ্যমে লোকশিক্ষা হয় বলে আপনি আমার নাটকটাকে আগে খোলার ব্যবস্থা করুন। একদম আমার একদম। আমার নিশ্চয়ই প্রশাসনের কাছে সবার আগে আমি একজন সচেতন নাগরিক, আমি একজন শিক্ষিত নাগরিক, আমার সবার আগে দাবি থাকবে যদি আপনি বাচ্চাগুলোর আবার স্কুলে যাওয়াটা শুরু করতে পারেন। যে বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, তাদের বন্ধু পাচ্ছে না, তাদের শৈশবটাই নষ্ট হয়ে যাচ্ছে, যে যে স্কুল লাইফ সেটাই তারা পাচ্ছে না, সেখানে আমি কেমন করে আমার থিয়েটার হল খোলা নিয়ে আমি বায়না করতে যাব? সত্যি কথা বলো তো, কেনই বা প্রশাসন ভাববে? কারণ আমার থিয়েটার, বাস্তবিক আমার থিয়েটার করে কটা মানুষ খায়, মানে এই শোয়ের পরিপ্রেক্ষিতে সংখ্যাটা তো খুব কম, খুবই কম। তবু তাদের জন্য যতটা একদম ভাবার দরকার, যতটা করার দরকার সেটা করছে। এবং রুদ্র, তাকিয়ে দেখলে এই যে সুরজিৎ বা আমি বা তুমি, আমরা তো তবু একটা দেরানা হলেও একটা তো গ্রান্টের চক্করের মধ্যে আছি। বহু কলাকুশলী আছেন যাদের গ্রান্টের জায়গাটা নেই, তাদের জন্য নানান রকম ভাবে সাপোর্ট করবার ব্যবস্থা সুরজিত করেছে। তুইও কোনো না কোনো ভাবে আগে একটা বার যুক্ত হয়েছিলি,
আমরাও চেষ্টা করেছি, কিন্তু এই দয়ার দান দিয়ে কতদিন? অল্টারনেট ব্যবস্থার দিকে ক্রমশ যেতেই হবে, এবং যেতে যেতে আমাদের একটা অল্টারনেটিভ থিয়েটারের দিকে যেতে হবে, যে অল্টারনেটিভ থিয়েটারের এখানে দিকে এখানে হ্যাঁ বল। এখানেই প্রশ্নটা, সুরজিৎ তুমি এই বিষয়ে কোনো কিছু আলোকপাত করবে? না না, ঠিক আছে, বলো। হ্যাঁ, এই তাহলে আমি জিজ্ঞাসা করছি যে তাহলে থিয়েটার ইকোনমি, আমি এই প্রশ্নেই থাকছি, তোমার এই উত্তরেই থাকছি, তুমি এটা থেকে কন্টিনিউ করতে পারবে। থিয়েটার ইকোনমি নিয়ে মানে যে কারণে অনেকে সিরিয়ালের দিকে চলে যাচ্ছে, মানে যে কারণে রাকেশ তাই বললো যে আমি যদি থিয়েটার থেকে আমার গ্রাসাচ্ছাদন করতে পারতাম তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম। কথাটা খুব সত্যি কথা, এবং আমি সেটা বিশ্বাস করি যে রাকেশ দা এরকমই ভাবে। কিন্তু থিয়েটার থেকে গ্রাসাচ্ছাদন মানে আমরা কি চিরকাল তাহলে গ্র্যান্ট মুখী, যেমন আমার 17-18 সালে সেকশন গ্র্যান্ট, আজ পর্যন্ত সেই টাকা আমার, আমি আমি অনেক সময় মজা করে বলি, হ্যাঁ রে, গ্র্যান্টের টাকাগুলো কি টাকার মতন দেখতে হয় নাকি অন্য কিছু হয়, মানে কেমন দেখতে হয় গ্র্যান্টের টাকা, আমি সবারই এখনো একই, দেখিনি। সব দলেরই একই, সবার হ্যাঁ সবার সব দলের এক হ্যাঁ অবস্থা। আমি সবার একই, সব দলের এক অবস্থা। রুদ্র, এবং বারবার আমি আমরা আমি যে আজ কথাটা পর্যন্ত বলছি, থিয়েটার করে খাবো, থিয়েটার তাহলে করে খাবো, থিয়েটার ইকোনমি কি হবে, থিয়েটার ইকোনমি থিয়েটার কিভাবে দাঁড়াবে দাদা, মানে ইকোনমি থিয়েটার কি কি কোনোদিন আদৌ সম্ভব? ইন্ডাস্ট্রি? থিয়েটারকে কি তোমরা আদৌ ইন্ডাস্ট্রি সেটাই। ভাবছো? তাহলে থিয়েটার ইকোনমি প্রশ্নটা ওঠে কোথায়? তুমি তোমার নিজের রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা খুলে দেখো তো, মেমোরান্ডাম খুলে দেখো, তুমি অলাভজনক সংস্থা বলে এটাকে তুমি রেজিস্ট্রি করেছো। প্রত্যেকটি দল তাই করেছে। সুতরাং আমরা প্রথমেই একদম। জানি যেখানে লাভ, আমার এখানে লাভ হয় না। যেখানে লাভ হয় না সেখানে তো প্রশ্নটাই ওঠে কোথায়? তাহলে তো পুরোটাই ক্ষতি, আমার সংস্থাটাই ক্ষতি। একটা ক্ষতির সংস্থা থেকে আমি কি করে সেখানে মানুষকে খেতে দেবো? প্রশ্ন ওঠে একদম কোত্থেকে? ঠিক, ঠিক ঠিক। তুমি দারুণ নিজেই দারুণ। রেজিস্ট্রি করি, প্রত্যেকে রেজিস্ট্রি করাতে যায় অলাভজনক সংস্থা বলে। কেউ এটাকে কিন্তু লিমিটেড অর্গানাইজেশন বলে করাতে যায় না, কেউ না এটাকে না অপেরা না বলে না, করাতে যায় না, বরং একটা যাত্রা ইকোনমি আছে। থিয়েটার ইকোনমি শব্দটা হয়ই না, আদৌ হয় না। মানে কিছু মানুষ, কিছু কলাকুশলী এখানে কাজ করে খান, তাও মোস্ট অফ দা যে সমস্ত তোমাদের জেলার দল, মফস্বলের দল, তাদের নিজস্ব আলো আছে, নিজস্ব আলো অপারেটিং এর দলের ছেলেরাই গিয়ে আলো অপারেট করে, তো সেখানে তো প্রশ্নই ওঠে না। আমাদের তবু কলকাতাতে নিয়মিত কিছু আলোক শিল্পী, আলোর কলাকুশলী, শব্দ ধ্বনি প্রক্ষেপক এরা রয়েছেন। জেলা মফস্বলের দলগুলোতে তো তা নেই, তাহলে সংখ্যাটা তো আরো 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 কমে আসছে। তারপরে আমরা কি করে সেখানে আমি ইকোনমির কথা ভাববো? যারা ভাবার কথাটা বলছেন তারা বারবার করে থিয়েটারকে তুলনা করছেন সিরিয়াল এবং সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে। এইটা খুব ভুল তথ্য, এটা কোনোভাবে হতে পারে না। সিরিয়াল এবং সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে থিয়েটারের তুলনা হতে পারে না। তুমি আজকে যে নাটকটা করছো, তুমি কি একবারও ভেবেছো যে নাটকটা লোকে খাবে কিনা? তুমি তো তখন তোমার নিজের মতন করে করে গেছো, তুমি তোমার ইন্টেলেকচুয়ালিটি দেখানোর মতন করে তুমি তোমার থিয়েটার করছো। তখন তো তুমি সেখানে বাণিজ্যিকীকরণের কথাটা ভাবোনি। তুমি তখন সেখানে তোমার জায়গাটাকে তুমি, তারপরে তোমার লোক সেই নাটক দেখলো কি না দেখলো, তুমি একটু ক্রিটিক্যালি অ্যাক্লেম হলে কি না হলে, তুমি তাতেই খুশি থাকছো। দর্শক বুঝলো না তুমি তার উপরে চলে দিচ্ছ, তুমি তাহলে করো না, তুমি দর্শকের টিকিট বেচা টাকাতে তুমি দেখি চালাও তোমার দল। কি করে চালাবে? সম্ভব তুমি নয়। গ্রান্ট, সম্ভব নয় তো। তুমি তো অথচ কিন্তু একটা সিরিয়াল চলছে, একটা সিনেমা চলছে এই টিকিট বেচা টাকাতেই। সেই জন্য সেখানে ইকোনমি তৈরি হচ্ছে, সেই জন্য সেটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। আমরা সেটা করতে পারিনি আদৌ। আমরা বোর্ডের থিয়েটারকে একদম উঠিয়ে দিয়েছি। আর যদি বোর্ডের থিয়েটার থাকতো, সেই থিয়েটারটাই থিয়েটার ইকোনমির ভাষা বলতো। আমাদের গ্রুপ থিয়েটার কোনোভাবে থিয়েটার ইকোনমির কথা বলতে পারে না। আমরা মানে ন্যায়সঙ্গতভাবে একদম পারি না এই কথাটা বলতে। একদম। না সুরজিৎ দা ওই হ্যাঁ হ্যাঁ করে গেলে হবে না, তোমায় কিছু বলতে হবে বিষয়টা নিয়ে। তুমি ডু ডু আরে ও করে যদি যাচ্ছ। সবটা ঠিক বলে, আমি শুধুই তো করবো। একদমই ঠিক। কি করে আমি একটা নাটক নামালাম, সেই নাটকটা তো খরচই হয়, লাভ করে হয় কোথায়? কটা শো হয়, কিভাবে হয়, কত দর্শকই বা দেখে? তো থিয়েটার করে চলছে না চলছে না, হল খুলতে হবে, হল খুলতে হবে, চেঁচিয়ে কোনো লাভ নেই। একদমই ঠিক। আমার স্বাস্থ্য, আমি আজকে ঝুঁকি নিয়ে একটা রিহার্সাল করলাম, শো করতে গেলাম, আমার দলের 5 জনের কোভিড হয়ে গেল, তো আমি কি উত্তর দেবো? সম্ভবই নয়। আর আমি যদি করিও, যদি শো করি বা ফেস্টিভ্যাল করি, দর্শকই এলো না, তো সেটা আরো ক্ষতি। টিকিট বিক্রি হলো না, দর্শকে এলো না, আমি শো করলাম, কি করে শো করে লাভটা কি হয়? অতএব পরিস্থিতির প্রতি আমাদের নজর রাখা উচিত, স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে, কোভিড মেনে চলতে হবে, কেন লোকে মাস্ক পরছে না দেখতে হবে, মানুষকে সচেতন করতে হবে। এখন এই মুহূর্তে যেমন আমরা আমাদের দল থেকে কি করেছে, এই লকডাউন পিরিয়ডে কোভিড সিচুয়েশনে আমরা যেহেতু থিয়েটার করতে পারিনি, কিন্তু আমরা কাজ ছাড়া থাকতেও পারি না, যেহেতু আমরা চেষ্টা করেছি আমাদের ইন্টিমেট স্পেসটা বানানোর,
থিয়েটারে অন্যান্য কাজ, মাইমের ওয়ার্কশপ, পাপেটের ওয়ার্কশপ, ইন্টিমেট ওয়ার্কশপ, এইগুলো যতটা দূরত্ববিধি মেনে সচেতনতা বজায় রেখে করা যায় করার চেষ্টা করছি। তার পাশাপাশি আমাদের সামর্থ্য মতন আমরা প্রচুর মানুষের সাথে ইয়াসে, পূর্ব মেদিনীপুরে প্রচন্ড বিধ্বস্ত বিপন্ন ছিল, আমরা ইয়াসে প্রচুর মানুষের কাছে ত্রাণ দিতে গেছি, ত্রাণ নিয়ে গেছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের জেলার প্রচুর শিল্পীদের পাশে আমাদের সাধ্য মতন দাঁড়ানোর চেষ্টা করছি, প্রায় সেটা 1000-1500 মানুষ, তাদের পাশে দাঁড়ানোর কাজটা করে গেছি। এই সময় আমাদেরকে ওয়েট করতেই হবে। কিন্তু কেন সিনেমা হল চালু হলো, কেন থিয়েটারটা চালু হলো না, এইটা আমার কাছে তো এটা বোকা বোকা প্রশ্ন। আমরা যারা করি এমনিতেই হবে, এখানে একটা চালু তো হবেই। কিন্তু এখানে একটা অন্য কেন প্রশ্ন এসছে। আহ হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে রাকেশ দার কাছে, আমার প্রশ্ন আছে রাকেশ দার কাছে প্রশ্ন, থিয়েটারে করে আমরা কি পাবো, কেন করব? নিজের ভালো লাগে বলেই থিয়েটার করবে, আর অন্য কোনো কারণ নেই। কি পাবে সেটা তুমি জানো। কেউ থিয়েটারে রিহার্সাল দিতে এসে তার প্রেমিকা পায়, কেউ রিহার্সালে থিয়েটার দিতে এসে কুটকচালি পায়, কেউ থিয়েটারে রিহার্সাল দিতে এসে তার নিজের আত্মার খোরাক পায়, কেউ বন্ধু পায়, কেউ হাততালি পায়। কে কি পাবে সে সেটা জানে, সে সেটা খুঁজে নেবে। মানে আমি কি পেয়েছি সে আমি জানি, সুরজিৎ কি পেয়েছে সুরজিৎ বলতে এখনো তৃপ্তি পায়নি। এই এতগুলো প্রোডাকশন করে, চাণক্যর মতন প্রোডাকশন করবার পরেও লোকটা ওখানে বসে বলছে ও এখনো তৃপ্তি পায়নি। ঠিক আছে, তাকে তো কিছু বলার নেই। হ্যাঁ, তার মানে কি ও থিয়েটার করে অতৃপ্তি পেয়েছে। তৃপ্তি পায়নি মানে অতৃপ্তি পেয়েছে। ওর এই অতৃপ্তিটাই ওর শিল্পবোধকে জাগিয়ে রেখেছে, ওর শিল্পী সত্তাকে জাগিয়ে রেখেছে। সেটা ও কোত্থেকে পেত? থিয়েটার থেকে পেয়েছে। তোকে যদি আজকে আমি প্রশ্ন করি, তুই থিয়েটার করে কি পেয়েছিস? তুই জানিস তুই কি পেয়েছিস। সব থেকে বড় কথা তো তুই এত এত মানুষের ভালোবাসা পেয়েছিস। তারপরে এখন ভাবনার কথা, আমি 6 পয়সা পেয়েছি কিনা, আমি কোন শোটা করতে গিয়ে কলসয় আমার হাতে 500 টাকা দিয়েছে কিনা, আমার হাতে একটা মেমেন্টো উঠেছে কিনা, আমার গলায় একটা উত্তরীয় এসছে কিনা, এইগুলো পরের কথা ভাই। তবে ওই প্রথমত তো ভালো লাগা, ভালোবাসা এটা তো প্রথম, ভালো লাগা ভালোবাসা, তারপরে মেমেন্টো হলো, উত্তরীয় হলো, যা হলো না হলো সেটা তো বড় কথা নয়। সুরজিতের আমি আগের মেমেন্টো যাবো, থিয়েটার করতে এসছে কিনা সন্দেহ। হ্যাঁ ভাই, অনেকে অনেক কারণে আসে, অনেক কারণে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম তো, লোকে প্রেম করতেও থিয়েটারে আসে। তার প্রেমিকার থিয়েটারে ঢুকেছে বলে সেও ঢুকে পড়ে। ঢুকে পড়ে আর চলেও যায়, তারা থাকে নাকি, তারা থাকে না। সেই মেয়েটিকে নিয়ে চলে যায় আবার। আমি সুরজিতের আগের কথাটায় ফিরে যাব। এই আলোচনাটা থেকে ওই আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ। এখন বোধহয় আমাদের দলগুলো দেখা উচিত আমাদের দলের সঙ্গে যুক্ত প্রতিটি অভিনেতা, কলাকুশলী এবং তাদের পরিবারের লোকজন সবার ডাবল ভ্যাকসিন হয়েছে কিনা। আমার মনে হয় এখন হল খোলার থেকেও অনেক বেশি, আরে আগে প্রাণে বাঁচি, তারপর তো থিয়েটার করব, তারপর তো থিয়েটারে। আমরা যখন কোভিড আক্রান্তদের বাড়িতে খাবার দিতে যাই, আমরা পুরো টিমটাই কাজ করছিলাম। তো আমি আমাদের লোকাল ভিডিওতে বলে আগে টিমের সবার ভ্যাকসিনের ব্যবস্থাটাই করিয়েছি, যে আমাদেরকে আগে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হোক, যেহেতু আমরা বাড়ি বাড়ি সরাসরি যাচ্ছি। একদম তোমার কথাই ঠিক, এইটাই আগে বড় দায়িত্ব। হ্যাঁ, নিজের পরিচিতদের, নিজের কাছের মানুষদের, পাশের মানুষদের ভ্যাকসিনের কথা বলা, কেউ যদি অসুস্থ হয় তার বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া, এটা আমরা রেগুলার করে গেছি। মানে আমি থিয়েটার করি, এখন আমার এটাই কাজ, দায়িত্ব বলে মনে করি, যে মানুষের পাশে দাঁড়ানো। সব স্বাভাবিক হলে আমরা আবার একদম ঠিক স্বাভাবিক ছন্দে ফিরবো, স্বাভাবিক থিয়েটারে ফিরবো। একইভাবে চর্যাপদ তোমরা দেখেছিলে হয়তো যে আমরা কোভিড এর সময় বিভিন্ন, মানে যখন খুব অক্সিজেনের ক্রাইসিস চলছিল, সেই সময়টাতে মানুষের বাড়িতে এই বিভিন্ন জিনিস পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমরা নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আরেকটি প্রশ্ন হচ্ছে, স্যার আমি থিয়েটারের সম্পর্কে একটু জেনেছি, সেখান থেকেই আমার প্রশ্ন, থিয়েটার এবং নাটক, ড্রামা, দুটি কি একই চর্চা? যদি আলাদা হয়ে তাহলে কি তফাৎ দুটির মধ্যে? এটা কমপ্লিটলি একাডেমিক প্রশ্ন, এটা সুরজিৎ খুব ভালো উত্তর দেবে, এরা টিচার, এরা খুব ভালো উত্তর দিতে পারবে। না, কি প্রশ্নটা একবার বলো রুদ্র। নাটক এবং থিয়েটার কি একই? এটা হচ্ছে মূল প্রশ্ন, যে মানে দুটোর চর্চা কি একই না আলাদা, তাহলে দুটোর মধ্যে পার্থক্য। আমি 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 একটু ছোট্ট করে যদি বলি, একটুখানি বলি যে থিয়েটার এবং ড্রামার মধ্যে, মানে থিয়েটারের বাংলা যেটা আমি করি সেটা হচ্ছে নাট্য, আর নাটক মানে যেটা লিখিত মানে ড্রামা। মানে যদি আক্ষরিক অর্থে আমি দেখতে চাই সেটাকে, মানে নাটক থেকে হয় নাট্য, যখন মঞ্চে হচ্ছে সেটা নাট্য, এবং সেটাকে আমি থিয়েটার বলছি, এবং যখন সেটা লিখিত আকারে থাকছে তখন প্লে
এবং ড্রামা বলো, প্লে বা নাটক, এইটা সুরজিৎদা কি বলতে? তাই তো উত্তর দিয়ে দিয়েছে রুদ্র, আমার কাজ শেষ। রুদ্র উত্তর দিয়ে দিয়েছে, চলো আমরা পরের আলোচনায় যাই। আবার একটা প্রশ্ন বোধ হয়। সুরজিৎদা ডুয়ে আজকে পুরো ডু 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 করছে একদম। হ্যাঁ, যা আরে বলো তুমি বলে কথাই দিয়েছে ডু মেরে দিচ্ছে সুরজিৎদা। আচ্ছা, তোমরা দুজনেই বাংলার বাইরেও প্রচুর জায়গায় থিয়েটার নিয়ে গেছো। রাকেশ দত্ত দিল্লিতে একটি ঘরই আছে মোটামুটি, এনএসপিতে প্রতি বছর মোটামুটি চলেই যাচ্ছে ভারত রং মহোৎসবে। হ্যাঁ, রাকেশ দার নাটক আমরা অপেক্ষা করছি, স্যাপো চিত্রাঙ্গদা আবার যাবে ভারত রং মহোৎসবে। একদম। তো শুভেচ্ছা। এই যে দিল্লিতে একদম আগে থেকে অগ্রিম শুভেচ্ছা। হ্যাঁ, এবং এক্সেপশনাল কাজ রাকেশ দা দিনের পর দিন করে যাচ্ছে, এবং সেই কাজ এখান থেকে যে গিয়ে পৌঁছচ্ছে আমাদের মানে ওই দেশের রাজধানীতে গিয়ে, সেটা আমাদের কাছে সবার কাছে খুব গর্বের, খুব গর্বের। এবারে দিল্লিতে বা বিভিন্ন জায়গাতে রাকেশ দা তুমি থিয়েটার করতে গেছো, হিসেবে সুরজিৎ দা তুমিও গিয়ে গিয়েছো। তোমার ওখানে আমি জিজ্ঞেসি আমাদের শো এর আগে অন্য একটি স্টেটের, সম্ভবত বিহার বা উড়িষ্যা কোনো জায়গার একটি নাটক ছিল। তো তুমি ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল যখন করো, তো এই যে বিভিন্ন জায়গার সাথে তোমাদের যোগাযোগ ভারতবর্ষে, আর আমাদের এখানে বলা হয় যে কলকাতা বা পশ্চিমবঙ্গ থিয়েটারের পীঠস্থান, কথা কি বলা হয়, কোথাও কি মনে হয় যে বাইরের থিয়েটার আমাদের থিয়েটারের থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে ভাবনায়, চিন্তায়, এক্সপেরিমেন্টে, গবেষণায়, সব জায়গা থেকে? সুরজিৎ দা, তোমাকে না ডু আমার করতে দেবো না বলে তোমাকে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সেটা তো শুরু থেকেই চেষ্টা চলছে রুদ্র, সেটা জানি, কিন্তু এটা তো সেই একইভাবে উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে ওই একই, ভালো খারাপ দুটো, বাইরে যেমন প্রচুর ভালো কাজ আছে, ভালো কাজ হয় না এমন নয়, আবার প্রচুর খারাপ কাজ আছে। আর আমি আমাদের জাতীয় নাট্যোৎসব করার ক্ষেত্রে যেটা দেখেছি, যে আমাদের এখানে কেরল, ছত্তিশগড়, মণিপুর, বাংলাদেশ, মুম্বাই, জম্মু কাশ্মীর, এরকম প্রচুর দল এসছে, আমরাও প্রচুর দলে অভিনয় করতে গেছি। তো সেক্ষেত্রে আহ, কোন আমার মনে হয়েছে যে কোথাও বাংলা নাটক অনেক শক্তিশালী, বাংলা নাটকের জোর অনেক 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 বেশি। বাইরে যে ভালো কাজ নেই, প্রচুর ভালো কাজ আছে, বিখ্যাত কাজ আছে, কিন্তু মেজরিটির দিক থেকে দেখতে গেলে, সংখ্যায় দেখতে গেলে, আমাদের বাংলায় নাটকের চর্চা এবং বাংলা নাটকের মান অনেকই বেশি উন্নত। রুদ্র। দেখি রাকেশ দা, তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় যে এক এক গবেষণা মানে একদম। এক্সপেরিমেন্ট, না এবার না তুমি ডু মারলে? একদম সুরজিৎ যেটা বলেছে, আমি বহু আহ, তথাকথিত খুব নামী ডিরেক্টর যারা বাইরের বিভিন্ন স্টেটের আছেন আরো, তাদের কাজ আমি এই লকডাউনে ইউটিউবে দেখলাম। ঠিক আছে, আমার মনে হয় তাদের থেকে আমার বাংলার কাজ অনেক অনেক ভাই এগিয়ে আছে। অনেক ঠিক ভালো, আছে, অনেক অনেক ভালো, আমার জেলায় তার থেকে অনেক ভালো কাজ। কলকাতা তো অনেক পরে। হ্যাঁ, মানে যেসব কাজগুলো জাতীয় স্তরে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের, মানে সেইগুলোর থেকেও অনেক ভালো কাজ আমার জেলায় আছে, যে নাটক আমি আচ্ছা, তারপরে দেখছি। তারপরে রাকেশ দা, অবশ্যই অবশ্যই। রাকেশ দা, কিন্তু কিন্তু কোথাও কি মনে হয় যে যতটা গবেষণা বা যতটা এক্সপেরিমেন্ট থিয়েটার নিয়ে হওয়ার কথা ছিল, সেটা কি হয়নি? মানে আমি আমি এই দীর্ঘ আরো আগে তিনটে আলোচনা তো একটা কথা উঠে এসেছে প্রায়, যে ধরো এখন ওয়েব সিরিজ, মানে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা রিলিজ থেকে শুরু করে ওয়েব সিরিজ গুলো, আমি সব ওয়েব সিরিজের কথা বলছি না, মানে আমি আমার ফোনে কোনো ওই কোনো অ্যাপ নেই, মানে আমি রাখিনি, ফোনে জায়গাও নেই, বা সময় খুব বেশি যাবে বলে দেখা হয় না। ওই বিভিন্ন জায়গা থেকে টেলিগ্রাম টেলিগ্রাম থেকে পাই যখন, তখন একটু দেখি হয়তো। দেখি কাজগুলো খুব ছোট ছোট কাজ, 20 মিনিট, 21 মিনিট, 25 মিনিটের কাজ, এক একটা ছোট 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 কাজ। হুম, সেখানে, এবং সেটা দেখে কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে, অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে, গল্পের ধারা ধারা পরিবর্তন হয়ে গেছে, তার অভিনয় আঙ্গিক পরিবর্তন হয়ে গেছে, মিউজিক পরিবর্তিত হয়ে গেছে। সেখানে থিয়েটারে আমি বলছি না তুমি রাকেশ ঘোষকে দিয়ে বিচার করো, বা সুরজিৎ সিনহাকে বলছি না সুরজিৎ সিনহাকে দিয়ে বিচার করো, আমি সামগ্রিক ভাবে বলছি রাকেশ ঘোষের কাজে বা সুরজিৎ সিনহার কাজে অনেক বেশি এক্সপেরিমেন্ট রয়েছে, সেটা আমরা দেখেছি। কিন্তু সামগ্রিক ভাবে 100% যদি আমি দেখলাম, শতাংশের হিসেবে গবেষণা বা এক্সপেরিমেন্টাল কাজ, হ্যাঁ, মানে আঙ্গিকের যে আমূল পরিবর্তন চলচ্চিত্রে বা গানে বা এমনকি সাহিত্য বলো, সব জায়গাতে ঘরানা পরিবর্তন হয়ে যাচ্ছে। সেখানে কি আমরা কি এখনো পর্যন্ত পুরোনো মদ নতুন বোতলে ঢালছি? না, এরা আমরা বলে তাহলে কাদেরকে বলবো? হ্যাঁ, মানে রুদ্র, আহ, খুব ছোট্ট একটা সার্কিট তো আমাদের থিয়েটারে, একদম হাতের তালুর মতন। মানে সুরজিৎ এখনই হু হু করে নাম বলে দিতে পারবে কারা নিয়মিত
থিয়েটার চর্চা করে, আমিও বলে দিতে পারবো। মানে সুতরাং দেখবি ঘরে ঘরে গিয়ে নাম দাঁড়াবে 40 থেকে 50টা দল যারা রেগুলার কাজ করে, রেগুলার একদম, মানে আমি পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে বলছি, ম্যাক্সিমাম 40 থেকে 50টা দল। তো সেই 50টা দল সত্যি এক্সপেরিমেন্ট করে, তাই জন্যই রেগুলার কাজ করে। এবার বাকি যারা একদম। কাজ করছে রেগুলার কাজ করতে হচ্ছে বলেই এক্সপেরিমেন্টটা করতে চায়, কারণ তাদের রেগুলার কাজে টিকে থাকতে হবে। তোকে ওই জন্য অমলতাও আমরা করতে হয়, তোকে ওই এক্সপেরিমেন্ট দিয়েই শুরু করতে হয়, কারণ তুই তার আগে ওই এক্সপেরিমেন্টটা পেয়েছিস। তুই দেখ, সুরজিৎ এই সময় একটা কাজ করছে অদেখা অন্ধকার, ছোট নাটক, ওর স্পেসে করবে। এবার নাটকটার বিষয় কি বেঁচেছে, মানে একটা ডিটেকটিভ গল্প, তাই তো সুরজিৎ, আমি যদি ভুল না হই? একদম একদম একদম। হ্যাঁ, কেন বাজছে এটাও কিন্তু একটা এক্সপেরিমেন্ট, এক ধরনের এক্সপেরিমেন্ট। আমি কিন্তু ডিজাইনিং এর ক্ষেত্রে যাচ্ছি না। তথাকথিত খুব ইন্টেলেকচুয়াল সাবজেক্টের বাইরে বেরিয়ে এসে এই সময় আবার দর্শককে ফিরিয়ে আনবার জন্য এমন একটা নাটক চাই যেটা দেখলে লোকের মন, ওই যেটা তুই বললি 21 মিনিটের একটা প্রোডাকশন দেখে আমার মন ভালো হয়ে উঠছে, এখন লোকের মনটা ভালো করতে হবে। ও সেজন্য একটা খুব সহজ গল্প, তার মধ্যে জটিল প্যাচ, খুব ইন্টারেস্টিং একটা প্যাচ থাকবে, সেই জন্য ডিটেকটিভ গল্প বাজছে। এবং বেশ তারপরে ও তার মধ্যে কি ডিজাইনিং এর এক্সপেরিমেন্ট করলো না করলো সেটা পরে, ও প্রথমেই কিন্তু টেক্সটটা একটা এক্সপেরিমেন্ট করছে। মানে আমি এই কুহকিনী বীর রাত্রি করেছে, সেটাও একটা এক্সপেরিমেন্ট। দেবাশিস দা যেটা করেছে একটা লেসবিয়ান স্টোরি নিয়ে, তারপরে এই এখন করেছে ভাঙা সম্পর্কের জাদুঘর, অসম্ভব একটা এক্সপেরিমেন্টাল কাজ। অতনুর অমৃতার সন্ধানে এক্সপেরিমেন্টাল কাজ। ইভেন আমিও স্যাফো চিত্রাঙ্গদা করেছি, সুরজিৎ বা রুদ্র দেখনি, আমার এতদিনের কাজের প্যাটার্ন ভেঙে বেরিয়ে এসে। তো এই তো আমি আর কতগুলো নাম বলবো, আমি যারই কাজ দেখতে যাব দেখবো সবাই কোথাও না কোথাও এক্সপেরিমেন্ট করছে। রুদ্র, আমাদের কলকাতাতে বা বাংলায় বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট হয়ে চলেছে, আমরা সবটার খবর পাই না, বা হয়তো সবাই খুব স্ট্রংলি করছে না, কিন্তু করছে, কোনো না কোনো ভাবে করছে। যারা জেগে আছে, যারা জ্যান্ত আছে, যেসব থিয়েটার দলগুলো, তারা প্রত্যেক এক্সপেরিমেন্ট করছে। বেশ, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমার একটি প্রশ্ন আছে, কিন্তু তার আগে আরেকটি প্রশ্ন সুনীল ভট্টাচার্য। সুনীল বাবু দীর্ঘদিন ধরে একজন মানে শুধু দর্শক আমাদেরই শিল্পাঞ্চলে, আসানসোল শিল্পাঞ্চলে। প্রত্যেকটি নাট্য দলে, প্রত্যেকটি অনুষ্ঠানে ওনার উপস্থিতি থাকবেই। তো এরকম একজন মানুষ প্রশ্ন করেছেন, কঠিন বিষয় আলোচনা হচ্ছে, যাই হোক আমি এই বিষয়টি পার করে প্রশ্নটি দিয়ে যাচ্ছি যে থিয়েটারকে আমি অন্তত মনে করি একটি আন্দোলন, সুতরাং ইন্ডাস্ট্রি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিত আন্দোলন গড়ে তোলার জন্য তৈরি হওয়া দরকার আছে কি? উম, রাকেশ দা, তুমি কথাটি বলছো, তুমি যদি বলো। কি জানি ভাই সুরজিৎ আমার সঙ্গে একমত হবে কিনা, আমার এই আন্দোলন শব্দটাতেই খুব আপত্তি আছে। এই থিয়েটারের আমারও সর্বনাশ, শুনে তাই মনে হচ্ছিল, এই আমারও তাই আন্দোলন শুনে প্রশ্ন। শব্দটা থিয়েটারের সঙ্গে জুড়ে গিয়ে থিয়েটারের যাবতীয় সর্বনাশ হয়েছে। হ্যাঁ, থিয়েটারকে আমরা একদম, আমি শুনতে শুনতে আমি তাই মনে হচ্ছে। আমরা যেদিন ব্যবসা বলে ভাবতে পারবো, সেদিন থিয়েটারের সর্বস্ব উপকার হবে। এক মিনিট। আমি 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 যে প্রশ্নটি বললাম আমার রয়েছে শেষের দিকে এসে, এই প্রশ্নটি ছিল, আমি তাই জন্য তোমাদেরকে আটকে দিলাম, কারণ প্রশ্নটা আমি করতে চাই। সেটা হচ্ছে যে থিয়েটার মানে বঙ্গ থিয়েটারের ক্ষেত্রে থিয়েটার মানেই প্রতিবাদ, থিয়েটার মানেই একটি বার্তা দিতে হবে, নাটকের শেষে একটি মেসেজ থাকতে হবে। এই করতে গিয়ে কি থিয়েটারের ক্ষতি হয়ে গেল? একদমই একদমই, বার্তা দেওয়ার কি আছে? মানুষ এই বুঝবে, আমি মানুষকে কি প্রোপাগান্ডামূলক, বোঝাবো? বার্তা দিয়ে ধরিয়ে দেবো কেন? একদম আমি নাম নিয়ে বলছি, গণনাট্যের প্রোপাগান্ডামূলক নাটক, যেটা বাণিজ্যিক থিয়েটারকে সবার আগে ওরা কোণঠাসা করেছিল। বাণিজ্যিক থিয়েটার থিয়েটার নয়, মানে এমন দিন গেছে, তুমি একদম। যদি তুমি মিস শেফালির লাইভ পড়ো, তুমি ওখানে পাবে মিস শেফালি সম্ভবত রঙ্গনা থেকে বেরোচ্ছেন বা এরকম একটা কোনো অডিটোরিয়াম থেকে, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার বেরোচ্ছেন তারা বিজন থেকে, মুখোমুখি। তিনিও আর্টিস্ট, এরাও আর্টিস্ট, তারা কেউ মিস শেফালির সঙ্গে কথা বলেননি। অথচ মিস শেফালি যে অডিয়েন্স এনে দেন, তিনি থিয়েটারকে যে পয়সা এনে দেন, তখন কিন্তু সৌমিত্র বাবু বা অনুপ কুমার সেটা পারছেন না। এই করে তো আমরা নিজেদের সর্বনাশ করেছি। আমি বারবার করে বলছি, যেদিন আমরা থিয়েটারকে নিজেদের ব্যবসা বলে ভাবতে পারবো, ব্যবসার মতন করে থিয়েটার করব। বারবার যে কোম্পানি থিয়েটারের প্রসঙ্গ আমাদের কাছে এসেছিল একটা সময়, যিনি মারাত্মক চেষ্টা করেছিলেন, সেই থিয়েটারের দিকে আমরা যেতে পারলাম না, সেটা আমাদের দুর্ভাগ্য, আমাদের অক্ষমতা।
এই বারবার আন্দোলন শব্দটা, গ্রুপ থিয়েটার আন্দোলন, গ্রুপ থিয়েটার আন্দোলন, গ্রুপ থিয়েটার মানেই জনকল্যাণমূলক কাজ, থিয়েটারের এই দায় আছে, থিয়েটারের অমুক দায় আছে, সব দায় এইসব আছে। বুঝিয়ে বুঝিয়ে তো মাথাটা খেয়ে নেওয়া হয়েছে, এইসব বুঝিয়ে বুঝিয়েই সবার করতে আগে দেওয়া হয়েছে, পুরো মানে মাথা খাওয়া হয়েছে। আর্টিস্টের পেট ভরানো ছাড়া থিয়েটারের আর সব দায় আছে। মানে আমার আর্টিস্ট যে আমার থিয়েটার করে, সে কোনোদিনও এসি গাড়ি থেকে চোখে সানগ্লাস পরে অডিটোরিয়ামের সামনে নামবে না। সে না। ওই আসবে ছেঁড়া জামা কাপড় পরে, ওই তাপ্পি মারা পাঞ্জাবি পরে, এক গাল দাড়ি নিয়ে। কেন? আর কতদিন এটা? মারাত্মক একটা সর্বনাশ, ওই সর্বনাশটা করে দেওয়া হয়েছে ইচ্ছে করে। এই চাপিয়ে দেওয়া ইন্টেলেকচুয়ালিটি থেকে অন্তত আমি চাইবো আমার পরের জেনারেশন বেরিয়ে আসে। আমি চাইবো মানে তারা অন্তত আমাদেরকে দেখিয়ে দিচ্ছে না যে ওই থিয়েটারটাই আসল থিয়েটার, বাণিজ্যিক থিয়েটার। আমরা থিয়েটার করে অনুদানের ভিক্ষা অন্যের প্রত্যাশায় থাকি না, আমরা দর্শককে এনে দর্শকের পয়সায় থিয়েটার করি এবং খাই। সেটাই যে আমাদের স্বপ্ন ছিল রুদ্র, সেইটাই তো কথা ছিল। সেটাকে যারা মেরে দিয়েছে আমাদের পূর্ববর্তীরা, তারই আমরা একটা মানে কঙ্কাল বই নিয়ে চলছি, ফসিল বই নিয়ে চলছি। আর আন্দোলনের কথা, সেই জন্য না মানে এখন আন্দোলনের কথায় বিবমিশা তৈরি হয়। এখন থিয়েটার বলতে আমি বুঝি যে আমরা তিনজন খেতে পেয়েছি কিনা আজকে। যদি সেটা না পাই, সে থিয়েটার আর কি দেবে আমাদেরকে? তাহলে ওই শখের থিয়েটারই করি, সেই পুজোর সময় শখের থিয়েটারেতেই আমরা বসে আছি। সুরজিৎ দাস, একদম শেষ প্রশ্ন, যে নতুন প্রজন্ম যারা থিয়েটারে আসছে তাদেরকে তুমি কি বার্তা দেবে? বা যারা থিয়েটারে আসতে চায় বা আসছে না, ভাবছে যে আসবো আসবো করবো, আসছে মানে ওই ধরবো ধরবো করবো কিন্তু ধরতে পারছি না, তেমনি করবো 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 করছি কিন্তু করতে পারছি না, সেরকম কি বলবে তাদের উদ্দেশ্যে? দেখো, বার্তা দেওয়ার মতন আমি কেউ নয়, আমিও যেমন বা যে কাজটা করতে আসবে, যেমন তুমি করো, রাকেশ করে, আমরা ভালোবাসি, আমরা বিশ্বাস করি এই কাজটা আমাদের করা দরকার বা আমরা করতে চাই। আমি আমার মতন করে করতে চাই, আন্দোলন নয়। আমি থিয়েটার করেই আমি জীবনে চাকরি পরীক্ষার ইন্টারভিউ দিই, জানো তো, আমি একদম ছোটবেলা থেকেই জানতাম যে থিয়েটার করবো বলে, কোনো ফর্ম ফিল আপই করিনি, থিয়েটারটা করবো বলে। একটু আগে কি একটা প্রশ্ন করেছিল, কেন থিয়েটার করবো? আরে ভাই, তোমাকেই খুঁজতে হবে, বুঝতে হবে কেন থিয়েটার করবো। তো আমি মনে করি আমি থিয়েটার করার, আমি কোনো চাকরির পরীক্ষা ইন্টারভিউ দিইনি, কিন্তু আমি প্রচন্ড হ্যাপি, প্রচন্ড খুশি। আমার যে স্পেস তৈরি হয়েছে থিয়েটার নিয়ে, আমি যেভাবে আমার যাপন থিয়েটারের সাথে, তাতে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত থিয়েটারটা করি বলে। এবং থিয়েটারটাই করবো, আর কিছু করবোই না, এটাও বললাম। তো যারা করবে বা করবে না ভাবছে, এ নৌকা ও নৌকা কি আছে নেই, সেটা তাকেই ঠিক করে নিতে হবে যে আমি কেন করব আর করলে কিভাবে করব, সেটা তাকেই ঠিক করতে হবে। আর সেই পারবে। আর যাকে আমরা বুঝিয়ে বলবো না ভাই তোমার এই জন্য করার দরকার, তুমি বিপ্লব করো, তোমার একটা ডেডিকেশন চাই, তুমি থিয়েটার করে এই পেয়ে যাবে, তুমি ওই হয়ে যাবে, কিছু হবে না। আজকে চর্যাপদের ঘরে এতগুলো ছেলে মেয়ে নতুন মুখ কেন, এত ছেলে মেয়ে বসে থাকে কেন? আমরা তো দেখি তারা কি কিসের জন্য আছে। রাকেশের দলে অত ছেলে মেয়ে আমরা দেখি, তারা কিসের টানে আছে? কিছুটা একটা আছে, সেই কিছুটার সন্ধান করতে হবে, যে পারবে সেই পারবে। ঠিক। আমি আমি একই প্রশ্ন রাকেশ দার কাছে করবো, এবং অদ্ভুতভাবে সংযোগ করে দিয়েছে খুশি দলপতি, যে আমি একজন দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী। তাই আমার একান্ত নিজস্ব প্রশ্ন, পড়াশোনা এবং থিয়েটার চর্চা কিভাবে সমতা বজায় রেখে এগিয়ে যাবো, কিভাবে? আহ ওই একই একই প্রশ্ন, যে নতুনদের উদ্দেশ্যে কি বার্তা? পড়াশোনা কামাই করবে। আমিও তো পড়াশোনা করেছি, থিয়েটার করেছি, কি করে করেছি? তারপরেও তো ওই তো সুরজিৎ তো মানে থিয়েটার নিয়েই পড়াশোনা করেছে, পড়াশোনা থিয়েটার, রুদ্রও তো করেছে, কি করে করেছে? মানে পড়াশোনা থিয়েটারের কোনো বিরোধ নেই, থিয়েটার করতে গেলে পড়াশোনা করতেই হয়। মানে থিয়েটার মানেই পড়াশোনা, তুমি পড়াশোনা না করে কোনো কিছুই করতে পারবে না, যাই করো না। রুদ্র সায়ন্তী দুজনেই পড়াশোনা করেছে, গোল্ড মেডালিস্ট সম্ভবত। তো তো থিয়েটার করেই, এবং 24 ঘন্টা থিয়েটার করেই, ওভাবেই যে করবে সে সবটাই করবে। মানে আমি শুধু একটা গল্প বলবো আজকে, এই থিয়েটার করা কি জন্য, থিয়েটার ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো বারবার উঠছে। আমি একবার সুরজিৎ জানো নীলকণ্ঠ সেনগুপ্তর ওয়ার্কশপ করছিলাম, তো সেখানে নীলকণ্ঠবাবু প্রথম দিন জিজ্ঞেস করলেন, কেন থিয়েটার করতে চাও, তোমার কি কারণ? তখন খুব বয়সটা কম, তো খুব গরম গরম বুলি শিখেছি কলেজের তোমার ছাত্র সংগঠনে যাতায়াত করি, সেই সব জেনে বললাম যে আমি মানুষের কাজ করবার জন্য, যে কথা মানে শ্রমিকের কথা বলার জন্য, কৃষকের কথা বলার জন্য,
আর নীলকণ্ঠ বাবুর গলাটা তো একটা মানে সে বাজখাই টাইপের গলা ছিল, চিৎকার করে বলে উঠলেন মানে অত ওয়ার্কশপের মধ্যে, ঠাটিয়ে গালে একটা চর মারবো, বলো মুখে রং মাখতে ভালো লাগে বলে তুমি থিয়েটার করবে, বলো হাততালি পেতে ভালো লাগে বলে থিয়েটার করবে, সত্যি কথা স্বীকার করো, তুমি এইসবের জন্য থিয়েটার করতে এসছো, মুঠে মজুরের কথা বলতে পারে। সেইটা না আমার হাড়ে হাড়ে সত্যি, আমি মানে যেন কেউ আমার মুখের সামনে আয়না ধরেছি, যে বাস্তবিকই তো আমি আমার নিজের জন্য থিয়েটার করতে এসেছি। এই যে আজকে অ্যান্ড্রোজিনি বলো, অমুক বলো, তমুক বলো, যাই হচ্ছে আমার নিজের কথা বলার। দল করেছি, গ্রান্টের কাগজপত্র যে আমরা তিনজনেই রয়েছি, হ্যাঁ আমাদের দলের মানুষদের প্রতি একটা দায়বদ্ধতা আছে, একটা সামাজিক দায়বদ্ধতা, ঠিক যেমন আমার একটা পারিবারিক দায়বদ্ধতা আছে, তেমন সমস্ত দায়বদ্ধতার পরেও আমরা নিজেদের ভালো লাগার কারণে, নিজেদের ভালোবাসার কারণে থিয়েটার করছি, আর অন্য কোনো কারণে। এর কোনো সদুত্তর বোধহয় পাওয়া যাবে না, কোনো সংজ্ঞা পাওয়া যাবে না কেন থিয়েটার করি। আমি জানি না সুরজিৎ দিতে পারবে কিনা। আমি এবারে একদম শেষ প্রশ্নটি আমি করি, একদম শেষ প্রশ্নটি করি। দেখো সময়টা কি সুন্দর পেরিয়ে গেল। শেষ প্রশ্ন, থিয়েটারের পেশাদারিত্ব, মানে পেশাদারিত্ব আমি ইকোনমিক্যালের কথা আসছি, মানে দায়, মানে আগের দিন কি কথা হচ্ছিল সৌমিত্র বাবুর প্রসঙ্গে পৌলমীদের সাথে, অলোকপর্ণাদির সাথে কথা হচ্ছিল যে বাবা মারা গেছেন, খবর পাচ্ছেন নাটক করতে করতে, তৃতীয় অঙ্ক অতএব হাফ টাইমে উনি নাটকটা শেষ করেই উনি যাচ্ছেন, বা এরকম অনেক ঘটনা আমরাও শুনেছি বিভিন্ন জনের। আহ কি মনে হচ্ছে যে আমরা কোথাও পেশাদারিত্ব থেকে সরে যাচ্ছি, মানে কমিটমেন্ট থেকে আমরা, মানে আমাদের সবার কথাই বলছি। একদম শেষ প্রশ্ন, বা পেশা এই এই কমিটমেন্টের জায়গাটা নিয়ে প্রতি পরিচালকেরই কোথাও একটা জায়গা থাকে যে দলের ছেলে মেয়েদের অনেকেই হয়তো খুব সিরিয়াস হয় না, সময় আসা, সময় এদেরকে বোঝানো, বা যারা শুনছে মানে এই নতুন প্রজন্মের যারা, মানে যারা পরবর্তী প্রজন্ম যারা আসতে চায় তাদেরকে উদ্দেশ্য করি, বা আমাদের প্রজন্মেরও, আমাদের বন্ধু বান্ধবদের অনেকেরই হয়তো খুব সিরিয়াস কাজের ক্ষেত্রে, কিন্তু মুখে বলছে আমি থিয়েটার নিয়ে থাকতে চাই, থিয়েটারটা করব, কিন্তু আদৌ দেখা যায় না সিরিয়াস। কি বলবে, একদম সবশেষ প্রশ্ন। দেখো রুদ্র, যেটা হচ্ছে আমার ক্ষেত্রে সেরকম আমার জেলায় মনে হয়নি আমার কাজ করতে গিয়ে, কারণ আমার দলের ছেলেমেয়েরা প্রচন্ড সিরিয়াস, ডেডিকেটেড। এমনকি রাত্রি 12টার সময় 20 কিলোমিটার সাইকেল চালিয়েও যদি আসতে বলা হয় এসছে। হয়তো সেদিন বন্ধ, কিন্তু রিহার্সাল হবে, তখনও পেয়েছি। 18 কিলোমিটার হয়তো হেঁটেই এসছে। আবার দুর্গাপুজোয় অষ্টমী নবমীতেও আমি রিহার্সাল করেছি, সেদিনও এসছে। আমাদের জেলা বা আমার দলের ছেলে মেয়েদের কিনা আমি অত্যন্ত আশাবাদী, গর্বিত। প্রত্যেকে প্রচন্ড সিরিয়াস, প্রচন্ড ডেডিকেটেড, যেটা আমাকে থিয়েটার করার আরো উৎসাহ দেয়। বাড়তি ওদের যে থিয়েটারের প্রতি ভালোবাসা, সেটা আমাকে আরো আহ, আরো বেশি দিন থিয়েটার করার একটা উৎসাহ দেয়, আমাকে প্রাণিত করে। আর আমার ক্ষেত্রে তো একদম ছোটবেলা থেকে ওইভাবে বেড়ে ওঠা, দেখে দেখে বড় হওয়া। আর আমি যখন 17ই জুলাই নাটকে অভিনয় করি, আমার যেদিন বেহালাতে শো, সেদিন আমার নিজের দাদু মারা যান। সকালেই বেরোচ্ছি শোতে, এখান থেকে অতটা যাবো বেহালায় শো। তো তখন কি করা যায়, একটা দায়িত্ব, দায়িত্বের মধ্যেই পড়ে। দেশের বাড়ি গেছি, বডি দেখে আবার সেখানে 2 মিনিট দাঁড়াতেও পারি, সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে এসছি কি যেন শো এর টাইমে, আবার কল টাইমে ঢুকতে হবে। আবার ঠিক তার 15 দিন পরে আমার বোধ হয় নৈহাটিতে শো, একই নাটক 17ই জুলাই। তো সাঁতরাগাছি পেরিয়েছি, শুনলাম আমার ঠাকুমা মারা গেছে। এবার তখন তার ফেরত আসার কোনো সম্ভাবনাই নেই। তো শো হলো, এবং সেই দিন প্রচন্ড ঝড় বৃষ্টি। কলকাতা থেকে যখন আমি মহিষাদল ফিরছি রাত্রি, তখন কটা, বাস নেই, কিছুই নেই, কোনো ফোনে গাড়ি পেলাম না, ড্রাইভার পেলাম না। নন্দকুমার হাই রোড দীঘা যাওয়ার মুখে ওইখানটা নেমে মহিষাদল 7-8 কিলোমিটার, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হেঁটে হেঁটে আসছি, হেঁটে হেঁটে মহিষাদল ফিরছি, কেউ রাস্তায় কোথাও নেই। তো থিয়েটারে কোথাও একটা বড় জোর আছে, যেটা ওই যে কেন থিয়েটার করি, সেই জোরের জন্যই বোধ হয় এইভাবে আমরা এখনো থিয়েটারটা করে যাচ্ছি, আর সেটা এইভাবেই চলবে। রাস্তা আমাদের নিজেদের তৈরি করে নিতে হবে। সংক্ষেপে রুদ্র বলতে বলছে, এর আগে ডু ডু করে যাচ্ছিলাম, আবার ওই ডু করে শেষ করে দিলাম। রাকেশ বলুন। রাকেশ দা, ডু করলে চলবে না, তুমি উত্তরটা দিয়ে তবে শেষ করবে। না না মানে দেখো যে যারা, আর ডেডিকেশনটা নিয়ে তো বললই সুরজিৎ, রঞ্জনের বাবা মারা গেছে, তার 2 দিন পরে শো করছে, মানে পারিবারিক কারণে ওকে ধরা টরা পড়তে হয়েছে, রবীন্দ্র সদনের কাছে ধরা খুলেছে, মেকআপ নিয়েছে, শো করছে। এগুলো তো ডেডিকেশনের গল্প আমরা যেমন জানি, তেমন এই যে যারা বলছে, যে তুমি বলছো যাদের কথা, যে যারা করবে না আর কি, যাদের মধ্যে আমরা ডেডিকেশন সেটা দেখছি না, আমি তাদেরকে দোষ দিই না, দোষটা আমাদের, আমরা তাদের মধ্যে একদম। ডেডিকেশন জানতে পারিনি।
তাদের দোষ দিয়ে কি হবে? শুধু শুধু অপরের দিকে একটা আঙুল তুললে আমার দিকে 4টে আঙুল আসে ভাই। তাকে আমি সেই ভালোবাসাটা, আমার মধ্যে ভালোবাসাটা কে তৈরি করে দিল? যদি আমি সেই ভালোবাসাটা পেয়ে আমার মধ্যে টান জন্মাতে পারে, তাহলে নিশ্চয়ই আমার থিয়েটার, মানে আমার নিজস্ব থিয়েটার, আমার দলের সেই আর্টিস্টটার মধ্যে সেই প্রেমের জন্ম দিতে পারেনি, যে প্রেমেতে আমি আমার সেই তাদেরকে ধরে রাখবো। তোমার প্রেমিকা তোমাকে ছেড়ে গেছে কেন? একটা হতে পারে তোমার প্রেমিকার চরিত্র খারাপ, আর একটা হতে পারে তোমার প্রেমের সেই জোর ছিল না। সেটা কোনটা তোমাকে বুঝে নিতে হবে। হয় তোমার নিজের দিক থেকে কোনো ত্রুটি ছিল, আর না হলে তোমার প্রেমিকাটির চরিত্র খারাপ। আমি তার চরিত্রের দিকে আঙুল তুলবো না, আমি আমার দিকেই বলি, আমার প্রেমের জোর থাকলে তাদের ডেডিকেশনের অভাব হয় না। আচ্ছা, একদম। হবে। ঠিক, একদমই একদমই একদমই। অজস্র ধন্যবাদ দুজনকে আমাদের সঙ্গে আজকে এই বঙ্গনাট্য কথা চতুর্থ পর্বে তোমরা দুজন যেভাবে সময় দিলে আলোচনা করলে। আমি মানে প্রতিদিন ভাবি যে 1.5 ঘন্টা আলোচনা, অনেক সময় ভাবি যে 1.5 ঘন্টা ধরে আলোচনা বিরক্তিকর যেন না হয়ে যায় মানুষের কাছে, কিন্তু আলোচনাগুলো এমন ভাবে এগোয়, মানে আড্ডার ছলে এমন করে এগোয়, এবং তোমাদের মতো মানুষের সাথে থাকলে তো কোনো কথাই নেই যে আলোচনা আর হয় না, ওটা আড্ডাতেই রূপান্তরিত হয়ে যায়। আর তবে সুরজিৎ দাসকে বেশ বলে ভালো চালিয়েছে। হ্যাঁ, হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে বসে, হ্যাঁ, আমাদের বাংলা থিয়েটারের রাজপুত্র। হ্যাঁ, তো সেই জায়গা কিন্তু থেকে দুজনকে কিন্তু রুদ্র, কথাটা হচ্ছে যে আমরা দুজন তো এই মন্ত্রী শান্ত্রী, আমাদেরই তো সারাক্ষণ ঠিক 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 বলে যাওয়ার কথা। এটা কি করে রাজামশাই কি করে ঠিক ঠিক বলে গেলেন? এটা কি করে হলো? এটা হতে পারে না। ওইটা আমাদেরকে ওটা চর্চা করাচ্ছে, আমরা ওটা চর্চা মানে শেখাচ্ছি, তোমরা ওইটা করো। হ্যাঁ, যাই হোক, দুজনকে অজস্র সবাইকে অজস্র আমার ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আহ, সবাই তোমরা দুজনে ভালো থেকো। নতুন নতুন থিয়েটার, নতুন নতুন কাজ, এই সমস্ত বাধা বিঘ্ন যখনই উঠে যাবে, যখনই সমস্ত আবার খুলে যাবে, আমরা অপেক্ষা করে আছি, প্রত্যেকে প্রত্যেকে কাজ দেখবো। অন্তত নতুন নাটকের পোস্টার গুলো দেখলে পরেও না, মানে জাস্ট মানে মনে চাগার আনন্দ দিয়ে আছে। উঠছে। মানে ও নতুন নাটক, ঠিক ঠিক। হ্যাঁ, ও নতুন নাটক ধরেছে। কালকে রাতে বেলাতেই আমাদের বন্ধুদের মধ্যে কথা হচ্ছিল। তো যখন কথা হচ্ছে তখন রাজেশ বলছে অমুক নাটক, শুভজিৎ বললো আমি অমুক নাটক, দুটো নাটক ভাবছি, আমি বললাম আমি অন্য নাটক ভাবছি। তো এই যে আলোচনাগুলো হচ্ছে, যে নতুন নাটক নিয়ে কথা হচ্ছে, এই নতুন বইয়ের মতো, নতুন পোশাকের মতো, নতুন নাটকের যে গন্ধ, সেইটা যখন নাকের মধ্যে এসে পড়ছে তখন অদ্ভুত ভালো লাগছে। এবং কেউ যখন নতুন নাটকের পোস্টার দিচ্ছে, তখন তো মানে অনবদ্য লাগছে। তাই তোমাদের নতুন নাটক আবার যখন আসবে, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানালাম আমরা। দুজনেই ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ রুদ্র। বারবার